আসসালামু আলাইকুম। চলে এসেছি কেরিয়ার ম্যাপের স্টুডিও থেকে, আর সাথে আছি আমি তনুকা ইসলাম। কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেন। আর আপনারা সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাবেন। কিছুক্ষণ ওয়েট করছি, ভিউজ আরো কিছু হোক, তারপর এটা একদম ফুললি আমি কন্টিনিউ করে দিব। ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে উম্মে রাবে ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর বুলবুল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরিফ খান, হাসিব আমলা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। কাইন্ডলি আপনাদের প্রিয়জন যারা আছে, আপনাদের মধ্যে জব প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে একটু মেনশন করেন এবং আমাদের লাইভটি একটু শেয়ার করে আসুন আপনাদের ওয়ালে, যেন আপনারা পরেও দেখতে পারেন। আমাদের সাথে মিষ্টি যুক্ত হয়েছে, আমাদের সাথে মোনালিসা চলে এসেছে, থ্যাংক ইউ। ফিরোজ শাহ জয়েন হয়েছেন, অনেকে জয়েন হয়েছে। তো বেসিক কিছু কথাবার্তা বলে নিচ্ছি। আজকে মূলত কারা আমার ক্লাসটির মাধ্যমে উপকৃত হতে চলেছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা ব্যাংক থেকে শুরু করে তারপর বিসিএস, শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি, এছাড়া আর অন্যান্য যত চাকরির পরীক্ষা আছে সবগুলো কিন্তু আজকের ক্লাসটি মূলত হেল্পফুল হতে চলেছে। কেন হেল্পফুল হতে চলেছে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন যাবত দেখছি যে ব্যাংকের পরীক্ষা কারা নিবে সেটা নিয়ে কিন্তু এখনো কথা হচ্ছে এবং কনফিউশন হচ্ছে অনেকের মধ্যে। আমরা যখন বিভিন্ন গ্রুপে চোখ বোলাই, তখন দেখি যে একটা গ্রুপে লিখে যে মিক্সড ফ্যাকাল্টি নিবে, আবার যখন আরেকটা গ্রুপে যায় তখন তারা লেখে যে এফবিএস ফ্যাকাল্টি নিবে। মানে এরকম ভাবে প্রতিদিনই আমরা আপডেটেড তথ্য পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না যে কোন ফ্যাকাল্টি পরীক্ষাটা নিবে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আমাদেরকে কিছু কম্বাইন্ড ফ্যাকাল্টি মূলত পড়ে ফেলতে হবে, যেমন আর্টস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি। তো তারপর বিআইবিএম আমরা এতদিন যাবত পড়ে আসতেছি, এটাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। আমাদেরকে একটি সম্মিলিত একটা প্রস্তুতি নিতে হবে। এছাড়া আমরা জানি এই যে বিসিএস এর প্রিপারেশন যারা নিয়ে থাকে, তাদের জন্য কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা কোয়ালিফাইড করার একদম 99% প্রবাবিলিটি থাকে। কেন থাকে? কারণ জব প্রস্তুতির ক্ষেত্রে এই যে বিসিএস এর যে প্রিপারেশনটা, এটাকে কিন্তু বলা হয় মাদার প্রিপারেশন। আমি কেন মাদার প্রিপারেশন বললাম, যেহেতু আমি মেয়ে সেজন্য মাদার প্রিপারেশন। আর আপনারা যারা ছেলে আছেন, আপনারা বলতে পারেন যে ফাদার প্রিপারেশন। কারণ এই যে বিসিএস এর একটা নির্দিষ্ট একটা সিলেবাস থাকে, হ্যাঁ, এই সিলেবাসের মধ্যে এমন কিছু নাই যে অন্যান্য চাকরির পরীক্ষায় দেয় না। এখানে আপনারা যদি ভালোভাবে বিসিএস এর যে সিলেবাসটা সেটা যদি আয়ত্ত করেন, তাহলে যে কোনো চাকরির পরীক্ষা আপনারা বাংলা বা জিকে মানে সর্বোচ্চ নম্বর কিন্তু কমন পেতে পারেন। এছাড়া আপনারা যে প্রিভিয়াস এই যে আর্টস এফবিএস ফ্যাকাল্টির কথাগুলো বললাম, সেগুলো কিন্তু একটু চোখ বোলাবেন। আর যে অন্যান্য যে চাকরির পরীক্ষার জন্য আপনি মেইনলি যে প্রিপারেশনটা নিচ্ছেন, সেই চাকরির যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু একটু পড়ে নিবেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য আজকে মূলত বিভিন্ন চাকরির পরীক্ষায় যে টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন, যে যে টপিক থেকে বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রশ্ন হয়ে থাকে, সেই টপিক থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্নগুলো আপনাদের ব্যাংকের জন্য সহায়ক হবে এবং আদার যে জবগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সহায়ক হবে। আচ্ছা, সুধা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সৌরভ চক্রবর্তী আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছে ম্যাম আপনার ক্লাস অনেকদিন পরে দেখলাম, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কাইন্ডলি একটু লাইভটি শেয়ার করে আসুন। এর মধ্যে চলুন আমরা শুরু করে দিচ্ছি। দেখেন, আজকে এই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিন্তু থাকবে বিসিএস এর একদম রিসেন্ট যে কোশ্চেন গুলো, সেগুলো থাকবে। আপনার এই যে জাতিসংঘে আমরা সচরাচর আমরা যে প্রশ্নগুলো পড়ে থাকি, যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সদর দপ্তর কোথায়, আপনি যদি রিসেন্ট কোশ্চেন গুলো দেখেন, দেখবেন যে জাতিসংঘ থেকে কিন্তু সেই টাইপের প্রশ্ন দেয় না পরীক্ষার মধ্যে। তো সেই জন্য কিন্তু আমাদের একটু ডিপলি পড়াশোনা করতে হবে। দেখেন, এই প্রশ্নটাতে কি জানতে চাইছে, যে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক রোম, খ ভিয়েনা, গ জেনেভা এবং ঘ পিটসবার্গ।
এই যে দেখেন ইউএনওডিসি এর ফুল ফর্ম কি, যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফর ড্রাগস এন্ড ক্রাইম। হ্যাঁ, শ্রাবন্তী মোনালিসা অলরেডি এটার উত্তর করেছেন, তারপর হচ্ছে ফিরোজ উত্তর করেছেন, শামীম রাজা, অনেকে, বুলবুল আহমেদ, সোনিয়া হক, অনেকে উত্তর করে ফেলছে। এই যে ইউএনওডিসি এই সংগঠনটা, যে এটার কাজ হচ্ছে যে জাতিসংঘে এই যে মাদক এবং অপরাধ সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে এই যে ইউএনওডিসি নিরোধ করে থাকে। হ্যাঁ, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? যারা ভিয়েনা লিখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আর ভিয়েনা কোথায় অবস্থিত? অস্ট্রিয়ায় অবস্থিত। এখন আপনাদের এই যে আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর মধ্যে এই যে ভিয়েনায় অবস্থিত আর কি কি সংগঠন আছে সেই সংক্রান্ত সংগঠন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আপনাদের কি কারো জানা আছে যে ভিয়েনায় আরো যে সংগঠনগুলো রয়েছে কোন সংগঠনগুলোর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত? উম্মে রাবিয়া ইসলাম খ লিখেছেন, জসিরুল, অনেকে, তারপর হচ্ছে মিষ্টি, হাসিব আমলা, দিশাহীন, খায়রুন নাহার, অনেকে ভিয়েনা উত্তর দিয়েছেন। তো যারা ভিয়েনা উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। শ্রাবন্তী মোনালিসা অনেকগুলো লাভ দিয়েছে, এতগুলো লাভ আমি কোথায় রাখবো? হ্যাঁ, শ্রাবন্তীর এই লাভগুলো রাখার জন্য আমার জায়গা করতে হবে, কারণ এত লাভ কোথায় রাখবো। আচ্ছা, যেমন হচ্ছে যে আমি আরো কিছু সংগঠনের নাম বলি, যেমন হচ্ছে ইউএনআইডিও, ইউনিডো। তারপর আছে এই যে IAEA, তারপর আছে এই যে ওপেক, এই যে দেখতেছেন এই যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোর ফুল ফর্ম কি? এই যে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, তারপর হচ্ছে IAEA এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এন্ড লাস্ট অফ অল হচ্ছে ওপেক এর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই যে সংগঠনগুলো দেখতেছেন এই সবকটা সংগঠনের কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত? এই যে ভিয়েনায় অবস্থিত। আর ভিয়েনা কোথায় অবস্থিত? অস্ট্রিয়ায় অবস্থিত। তো আমাদেরকে কিন্তু এইভাবে মূলত মিলে মিলে পড়তে হবে। যে কোনো একটা প্রশ্ন কিভাবে আসছে, নেক্সটে কিভাবে প্রশ্ন হতে পারে, আপনি একজন প্রশ্নকর্তা হিসেবে চিন্তা করবেন যে নেক্সট এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, তাহলে কিন্তু ইজিলি আপনারা ক্যাচ করতে পারবেন। শূন্য পৃথিবী সালাম দিয়েছেন আপু, না ভাইয়া বুঝতে পারতেছি না আপনার নাম শূন্য পৃথিবী কেন? আপনার নাম কেন পূর্ণ পৃথিবী না সেটা জানাবেন, নাকি এখনো কোন একটা জব পান না দেখে আপনার নাম শূন্য পৃথিবী দিয়ে রাখছেন? সুধাগি লিখছে এই যে IAEA, ওপেক, ইউনিডো লিখেছে। আর হচ্ছে এই যে সংগঠনটা ইউএনওডিসি, এটি কিন্তু 1997 সালে কিন্তু কি হয়েছে, এটা মানে আবিষ্কৃত হয়েছে। উম্মে রাবিয়া ইসলাম বি লিখেছেন। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি জানতে চাইছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় SDG চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? অপশন ক হচ্ছে জলবায়ু কার্যক্রম, খ হচ্ছে মানসম্মত শিক্ষা, গ হচ্ছে দারিদ্র বিমোচন, এবং ঘ হচ্ছে শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। আমাদের জন্য কিন্তু SDG খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের থেকে এই যে অনেকগুলো টপিক কিন্তু কমে গিয়েছে, যেমন উইমেন্স এম্পাওয়ারমেন্ট কমে গিয়েছে, যেহেতু শেখ হাসিনা নাই, তো টপিক কমে গিয়েছে। এখন আমাদেরকে কিন্তু এই যে SDG যে টপিকটা রয়েছে এটার উপরে কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব প্রদান করতে হবে। সিয়াম ফারহান কি লিখেছেন, ভিয়েনা ইজ দি অ্যান্টিগেট অফ ইউরোপ। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝে যাচ্ছেন যে অপশন ধরে ধরে কিভাবে আপনাদেরকে পড়তে হবে, বা হচ্ছে যে ওই প্রশ্নটা বা যে টপিকসটা আপনারা পাবেন সেই টপিকসটা আপনারা একটু গুগল করে ফেলবেন। হ্যাঁ, গুগলের মধ্যে ইন ডিটেলস অনেক ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে আপনার কাছে যেটা মনে হবে যে প্রশ্নকর্তা এই ইনফরমেশনটা থেকে কোন একটা প্রশ্ন দিতে পারে,
তো সেখান থেকে আপনি একটু পড়ে ফেলবেন এবং চাইলে আপনি একটু নোট করে রাখতে পারেন বা মোবাইলে আলাদা একটা ফোল্ডার তৈরি করবেন, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আলাদা করে একটা ফাইল করে রেখে দিবেন। আপনার পরীক্ষার আগে এগুলি একটু রিভাইজ করে যাবেন, দেখবেন আপনারা কিন্তু বেনিফিটেড হবেন। আচ্ছা, এটার উত্তর কিন্তু অনেকে করছে, যে মিজানুর রহমান উত্তর করছে, তারপর হচ্ছে উম্মে রাবিয়া ইসলাম, আফরোজা আইরিন, আরিফ খান, ফিরোজ শাহ, অনেকে উত্তর দিয়েছেন। তো যারা মানসম্মত শিক্ষা লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমি তো ভাবছি যে আপনারা হচ্ছে যে এই যে অন্য আরেকটা কিছু উত্তর করবেন। হ্যাঁ, এখানে অনেকে ধরেন এখানে যদি অপশনে থাকতো জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ এটা যদি মানে অপশনের মধ্যে থাকতো আপনার নির্ঘাত হচ্ছে একটা ভুল করে ফেলতেন, কারণ এই যে মানসম্মত শিক্ষা আর জেন্ডার ইকুয়ালিটি কিন্তু একদম পাশাপাশি বিরাজ করে, সেই জন্য কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে এই দুইটা নিয়ে কি ভুল হয়ে যায়। তো যারা হচ্ছে যে খ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তো চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি রয়েছে? মানসম্মত শিক্ষা। আর এই যে পঞ্চম লক্ষ্যমাত্রা কি রয়েছে? জেন্ডার ইকুয়ালিটি রয়েছে। আর এই যে এইচডিজির কিন্তু একটি অফিসিয়াল নাম রয়েছে, সেই অফিসিয়াল নামটা কি কারো জানা আছে? ধরেন রিটেন পরীক্ষা দিবেন বা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পরীক্ষার মধ্যে আপনারা দেখেছেন যে এমসিকিউ প্লাস রিটেন হয়েছে। তো এইভাবে যদি সামনের পরীক্ষাগুলোতে এমসিকিউ প্লাস রিটেন হয় তখন কিন্তু এইচডিসি থেকে প্রশ্ন আসলে আপনারা ইন্ট্রোডাকশনে সুন্দরভাবে এই যে এইচডিজির কি অফিসিয়াল নাম কি এটা দিয়ে আপনারা শুরু করলেন। হ্যাঁ, এতে কি হবে, যখন হচ্ছে যে আপনাদের খাতাগুলো দেখবে তারা বুঝবে যে আপনার ডেপথ কতটুকু সেটা বুঝবে এবং ওইভাবে কিন্তু আপনাদেরকে নাম্বার দিবে। শ্রাবন্তী মোনালিসা কি উত্তর দিয়েছেন? পিস এন্ড পার্টনারশিপ। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলো কিন্তু আমাদেরকে একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। যে কোনো একটা প্রশ্ন আমরা রিসেন্ট পাবো, সেটার অপশন গুলো আমরা অ্যানালাইসিস করে ফেলবো এবং সেই টপিকটা আমরা গুগল থেকে সার্চ দিয়ে পড়ে ফেলবো। তাহলে এই যে পঞ্চমে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, তারপর এই যে দেখেন অপশন কোতে আছে জলবায়ু কার্যক্রম, এটি কোথায় আছে? এটি হচ্ছে এসডিজি 13 নং এ আছে। 13 নং গোলস হচ্ছে জলবায়ু কার্যক্রম আছে। তারপর এই যে আপনাদের কাছে আরেকটা কোশ্চেন দিয়ে, এই যে দারিদ্র বিমোচন, হ্যাঁ এটি কোথায় আছে? এসডিজি কত নং গোলে মূলত দারিদ্র বিমোচন নিয়ে বলা হয়েছে সেটা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেন। আর এই যে দেখেন শান্তি, তারপর ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, এটি হচ্ছে এসডিজি 16 নং গোলে আছে। দিশাহীন যাত্রী, আজকে কিন্তু আমি অনেকেই আমার ক্লাসে নতুন ভাবে পেয়েছি, অনেকে হচ্ছে নতুন ভাবে আজকে জয়েন হয়েছে, যেমন এই যে দিশাহীন যাত্রী, তারপর হচ্ছে শেখ মিলন আহমেদ। হ্যাঁ, তাদেরকে কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসে পাই নাই, আপনাদেরকে ওয়েলকাম আমাদের ক্লাসে। আচ্ছা, জুই ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুধা লিখেছেন নো পভার্টি হচ্ছে 1 এ। অনেকে লিখছে যেমন আমাদের সোনিয়া হক। হ্যাঁ, সোনিয়া হক কিন্তু এখন ওই যে শ্রাবন্তীর মতো প্রচুর পড়াশোনা করতেছে। হ্যাঁ, সোনিয়া হকও খুবই হচ্ছে অ্যাক্টিভ থাকে সবকিছুতে। ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত একটা চাকরি হবে। শ্রাবন্তী তো অলরেডি হয়ে গেছে, এখন ভালো আর একটা চাকরির জন্য সে মানে প্রিপারেশন ছাড়ে নেয়, মানে হাল ছাড়ে নেয়। তার আরো একটা ভালো জবের প্রয়োজন, বা বিসিএস ক্যাডার তার হইতেই হবে বা ব্যাংকার হইতেই হবে। মিজানুর রহমান লিখছে আমিও নতুন ম্যাম, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। হাসিব আমলা সাস্টেনেবল লিখেছেন, শান্তির বার্তা লিখেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লিখেছেন। হ্যাঁ, এসডিজির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। হ্যাঁ, আর হচ্ছে যে যারা দারিদ্র বিমোচন 1 নম্বর লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, কারণ এসডিজির 1 নম্বর গোলে এই যে দারিদ্র বিমোচন আছে। তো আপনারা এই যে গোলগুলো, সেই গোলগুলো কিন্তু একটু ভালোভাবে একদম মুখস্থ করে ফেলবেন।
কারণ পরীক্ষার মধ্যে কোন গোলটা চলে আসে সেটা তো বলা যায় না, সেজন্য আমাদেরকে কিন্তু সবগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য না, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার যে কোনো একটা টপিক থেকে ধরেন রিটেনে আসছে বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা আসছে, হ্যাঁ এসে আসছে, তখন আপনার এই যে এসডি যে গোলগুলো যখন জানা থাকবে, তখন ওই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে গেলে এসডি যে গোলের কত নম্বরের সাথে এটা রেলিভেন্ট আছে ওইভাবে কিন্তু আপনারা লিখে আসতে পারবেন, এবং ওইভাবে লিখলে আপনারা কিন্তু হাইয়েস্ট স্কোর তুলতে পারবেন। আচ্ছা, এই যে এম এ গফুর সরকার লিখেছেন ক্লাস অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ মিলন আহমেদ লিখেছেন শ্রাবন্তী মোনালিসা অনেক কালারের হার্টস পাঠিয়েছে, মানে এতগুলো হার্টস আমি কোথায় রাখবো শ্রাবন্তী, আমার আজকে জায়গা করতে হবে। হ্যাঁ, আমার জায়গা করতে হবে। আর কতগুলা, মানে কত কালারের, রেড, তারপর অরেঞ্জ, পার্পেল, প্রত্যেকটা কালার আমার খুবই পছন্দ। বুলবুল আহমেদ কি লিখেছেন, উত্তর দিয়েছেন, এটার উত্তর দিয়েছে। আচ্ছা, এটার উত্তর কিন্তু অনেকে, আমি কিন্তু শুরু করি না, অনেক উত্তর দিয়ে বলছে। আচ্ছা চলুন শুরু করে দিচ্ছি। এই যে দেখেন, এটাতে কি জানতে চাইছে যে আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ, সভাপতির মেয়াদ কত সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে 2 বছর, খ হচ্ছে 3 বছর, গ হচ্ছে 9 বছর, ঘ হচ্ছে 6 বছর। পরীক্ষার মধ্যে যখন আমরা এই প্রশ্নটা দেখবো, আমরা কিন্তু চোখ বন্ধ করে দুটো অপশন বাদ দিয়ে ফালাই দিব। হ্যাঁ, যেমন হচ্ছে যে এই যে এটা ফালাই দিব, তারপর হচ্ছে এটাও আমরা ফালাই দিব, থাকবে হচ্ছে এই যে খ আর গ। আর যত কনফিউশন তৈরি হবে আমাদের এই দুটো অপশনের মধ্যে, কারণ আমরা বইয়ের মধ্যে পড়ছি এই 3 বছর নিয়েও পড়ছি, 9 বছর নিয়ে পড়ছে, এখন এই জায়গায় আমাদের মধ্যে কি কনফিউশন তৈরি হবে। দেখে আপনারা কারা কি উত্তর দিয়েছেন, আমাদের বোর্ডটা এখনো ঠিক হয় নাই না। আচ্ছা, অনেকে কিন্তু শ্রাবন্তীও লিখেছে, তারপর জহির রায়হান একজন প্রখ্যাত সাহিত্যিক আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, ওয়েলকাম আপনাকে। খ উত্তর দিয়েছেন তার শান্তির বার্তা, তানহা ইসলাম, ফিরোজ শাহ, দিশাহীন যাত্রী, খাদিজা সরকার বেলি, অনেকেই। এই যে আপনারা কিন্তু ভুল করছেন না, আমি ভাবছি যে আপনারা ভুল করবেন কিন্তু করেন নাই। এই সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর হবে, হ্যাঁ 3 ইয়ার্স হবে। এখন আইসিজে যদি সভাপতির মেয়াদ না জানতে চেয়ে যদি বিচারকের মেয়াদ কত বছর সেটা জানতে চাই, তাহলে উত্তরটা কত হবে। সুধা কিন্তু এতে সভাপতিও লিখছে, আবার বিচারপতির 9 বছর সেটাও লিখছে। বাকিদের জন্য একটু ওয়েট করি। আর এই যে আইসিজে, এটা কিন্তু হচ্ছে জাতিসংঘেরই কিন্তু একটা সংস্থা। আমরা জানি যে জাতিসংঘের কিন্তু 6টি সংগঠন রয়েছে। সেই 6টি সংগঠন কি কি, আইসিজে একটি রয়েছে, তারপর রয়েছে এই যে জাতিসংঘের সচিবালয় রয়েছে বা সেক্রেটারিয়েট রয়েছে, তারপর হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল বা অচি পরিষদ রয়েছে, তারপর কি রয়েছে এই যে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, তারপর রয়েছে নিরাপত্তা পরিষদ। আমাদের এই যে জাতিসংঘের 6টি সংগঠন, সেই 6টি সংগঠন কিন্তু আমাদেরকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। কারণ আপনারা দেখছেন যে শুরুতে প্রশ্নটা কিরকম একটা উদ্ভট একটা কোশ্চেন ছিল, এটা যাই হোক বিসিএস এর কোশ্চেন ছিল। তো আপনাদের হচ্ছে আপকামিং পরীক্ষাগুলোতে এইভাবে উদ্ভট প্রশ্ন আসবে না তার কোনো মানে সিওরিটি নাই। তো আমাদেরকে কিন্তু স্ট্রংলি একটা প্রিপারেশন নিতে হবে জিকের জন্য। এবং আপনাদেরকে এই উদ্দেশ্যে আমরা, মানে আমি বলতে পারি আমাদের যে জিকে হ্যান্ডবুকটি রয়েছে সেখানেও কিন্তু আপনারা যদি চোখ বলান ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, আপনারা বুঝবেন যে আপনাদের কি পড়তে হবে, তখন ওই টপিক গুলো থেকে আপনার গুগল সার্চ করে করে পড়তে পারবেন। তো এই আমাদের জিকে হ্যান্ডবুকটা পড়লে কিন্তু আপনাদের বেসিকটা অনেকাংশে ক্লিয়ার হবে। তো অনেকে যে আবু সাইদ দীপু 9 ইয়ার্স লিখেছেন, এই যে ইয়ার যারা লেখছেন একটা অ্যাস কিন্তু যুক্ত হবে, হ্যাঁ, যেহেতু 9 ইয়ার্স একের অধিক থাকলে কি হয়, এটা প্লুরাল হয়ে যায়, সেটা হচ্ছে ইংলিশের ব্যাপার স্যাপার, গ্রামারের ব্যাপার স্যাপার, অ্যাস কিন্তু দিতে হবে যখন রিটেনে বসবেন।
হ্যাঁ, রিটেনে তো ব্যাংকে হচ্ছে ইংলিশে কোশ্চেন আসবে, সেটা আমরা সবাই জানি। তখন এই যে ছোটখাটো যে মিস্টেক গুলো এস দিলাম না, বা যেটাতে হচ্ছে প্লোরাল হওয়ার কথা না সেটা আমি প্লোরাল বানায় ফেলছি, আমাদেরকে কিন্তু এই যে নাম্বার কেটে রেখে দেওয়া হবে। তো আমাদেরকে কিন্তু এখন থেকে কি কষাস হতে হবে এই ব্যাপারে, এবং বানান গুলো কিন্তু ঠিকঠাক ভাবে আমাদের শিখতে হবে। সোনিয়া হক কি লেখছে? সোনিয়া হক এতগুলো ফুল পাঠাইছে, আমার তো ফুল অনেক পছন্দ। আর মোনালিসা লাভ পাঠাইছে। সোনিয়া হকের ফুলগুলো সবগুলো আমি রেখে দিব। হ্যাঁ, ফুল রাখার আমার অনেক জায়গা আছে, ফুলগুলো আমি রেখে দিব। রনি মজুমদার কি লেগেছে? আর আরেকটা ব্যাপার, এই যে আইসিজে, হ্যাঁ আইসিজে আর আইসিসি, এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু আপনারা গোলাবেন না। এটা হচ্ছে জাতিসংঘের একটা সংগঠন, আর আইসিসি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা সংগঠন। আর এটা হচ্ছে রোম বিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর এই ক্রিমিনাল কোর্ট আর এই যে আইসিজে, এটা কিন্তু এক বিষয় না। পরীক্ষার মধ্যে যখন এই দুটো অপশন কাছাকাছি থাকে, আমরা কিন্তু অনেকেই ভুল উত্তর করে আসি। হ্যাঁ, আর এই যে আইসিজে, এই আইসিজে এর হচ্ছে বিচারক রয়েছে কতজন? 15 জন রয়েছে। আর এই বিচারকই মূলত 9 বছরের জন্য তারা নির্বাচিত হয়ে থাকে, 15 জন। আর আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত, কারো কি জানা আছে? সামিয়া চুপি চুপি নিবে ভালো কথা, কাটা ফুটে গেলে কিন্তু চিল্লাতে পারবে না। কাটা লাগবে না। ফুল পাইতে গেলে যদি একটা দুইটা কাটার আঘাতও সহ্য করতে হয়, আই এম টোটালি এগ্রিড। তারপরে ফুল লাগবে, ফুলের মানে চারাও লাগবে আমার। বুঝছেন, এই চারা ভক্ত কিন্তু আমি অনেক দূর দূরান্ত থেকে, যেখানে আমি ভ্যান দেখতে পাই, চারা নিয়ে আমি বাসায় চলে যাই। তারপর অনেক কষ্ট হয় রাস্তায়, বুঝছেন, ঘাম ছুটে যায়, একবার রাখি আবার তুলি, এরকম অবস্থা। আর পাশের লোকজন দেখে একবার হাসে, পরে আবার ভাবি যে ওনাদেরকে কি বলবো একটু ধরার জন্য। পরে আমি বললাম যে না থাক, আমার যেহেতু পছন্দ, কষ্টটা আমারই করতে হবে। আমি পরে হচ্ছে যে এই যে বেলি ফুলের চারা পাই না, অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতেছিলাম, পরে ওদিন এই যে শান্তিনগরে পাইছি। তারপর এই চারার মাটি তো অনেকগুলো, আমি নিয়ে নিছি সাহস করে। আর আমার বাসা হচ্ছে কুড়িল চৌরাস্তা, বুঝছেন, কত কষ্ট করে কত হ্যাসল করে এই চারা আমার বহন করে নিতে হয়েছে বাসায়। আর লোকজন দেখা হাসতেছিল, কারণ চারাটা আমি একদম বাচ্চা যেমন কোলে নেয় না, এইভাবে চারাটা আমি কোলে করে নিয়ে যেতেছিলাম। অনেকে দেখা হাসতেছিল যে উনি কি ফুলের চারা নিতেছে নাকি কোনো বাচ্চা কোলে করে নিয়ে যেতেছে, এরকম অবস্থা। ফিরোজ লেখছে ফুল নিব কাটা নিব না, এটা হয় না ভাই। ফুল পাইতে চাইলে কাটার আঘাত সহ্য করতে হয়। হ্যাঁ, মানে এটা দিয়ে একটা উদাহরণ আর কি, যেমন আপনারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো চাকরিটা পাওয়াটা কি এতটা সহজ? এটার জন্য আপনার কতটা রাত আপনার সজাগ থাকতে হইতেছে, কত কিছু যে বাদ দিতে হয়েছে, মানে দিতে হইতেছে জীবন থেকে। হ্যাঁ, কত এন্টারটেন, ধরেন আজকে এমন বন্ধু বান্ধব মিলে একটা পার্টি অর্গানাইজ করছে, বা হচ্ছে যে তারা নদীর পাড়ে ঘুরতে যাবে। হ্যাঁ, আর আপনি তখন হচ্ছে যে এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না আমি ওদের সাথে যাবো, পর তৎক্ষণাৎই আপনার আবার মনে হলো যে না, যাওয়া ঠিক হবে না, কারণ আমার একটা চাকরি পাইতে হবে। তো এই যে জলাঞ্জলি, এই যে বিসর্জন, এগুলা এই যে এইসব মানে কাটা ছাড়া কি আপনি মানে সাকসেসফুল হবেন? অবশ্যই হচ্ছে যে এই কাটা থাকতে মানে থাকবে, এবং এই কাটার আঘাত কিন্তু সহ্য করতে হবে আমাদের। এমডি মুস্তাকিম লিখেছেন ক্লাস বহির্ভূত অনেক কথা হয়। আমি কিন্তু এইসব আলোচনার পাশাপাশি মাঝে মধ্যে আপনারাই পছন্দ করেন, সেই জন্য আমি বলি আর কি। আচ্ছা চলেন এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। আমি জানি এখানে, সরি, আমাদের আর কুছেন কোথায়? ও আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু খাদ্য অধিদপ্তরের কিন্তু একটি ব্যাচ চালু হয়েছে, মাত্র 999 টাকা দিয়ে কিন্তু আপনারা কোর্সটিতে এনরোল হতে পারছেন। তো এই বর্ণাঢ্য সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তারপর এই যে দেখেন আমাদের হ্যান্ডবুক গুলো, এই যে একটা বাংলা ভাষা সাহিত্য, আমি যে জিকের কথা বলবো, এটা কিন্তু খুবই আপডেটেড একটা হ্যান্ডবুক। এখানে আপনারা হচ্ছে যে সবকিছু মানে বেসিক থেকে শিখতে পারবেন, সোজা কথা। তারপর হচ্ছে যে যেটা আপনার প্রয়োজন হয় সেটা তো আমি বললাম, আপনারা গুগল করে পড়ে নেবেন। এবার দেখেন এটাতে কি জানতে চাইছে যে
কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? ক হচ্ছে 5 জন, খ হচ্ছে 10 জন, ঘ হচ্ছে 20 জন এবং ঘ হচ্ছে 25 জন। আমাদের এখানে সবাই সিরিয়াস ক্যান্ডিডেট, হ্যাঁ, মানে তারা মনে করে যে এই পড়াশোনার বাইরে কোনো কথা হলে তাদের সময় নষ্ট হচ্ছে। এক সময় এটাও আমি খুবই ফিল করতাম। হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম যে না, এরকম শুরুতে শুরুতে এরকম লাগে, কিন্তু আস্তে আস্তে যখন হচ্ছে যে দিনগুলো যায়, হ্যাঁ, আমাদের প্রিপারেশন গুলো একটু মজবুত হতে থাকে, তখন আমাদের মনে হয় যে রিয়েলাইজেশনে আসে যে না, সবকিছু পাশাপাশি প্রয়োজন হয়। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এর মানে এই না, এটা কিন্তু জীবনের জন্য কিন্তু এই চাকরিটা আমাদের পেতে হয়। তো আমাদের জীবনকেও কিন্তু আমাদের এই যে আনন্দ বিনোদন এগুলোকে কিন্তু একটু প্রায়োরিটি দিতে হবে। পরে দেখা যাবে একটা বয়স এসে আপনার ওগুলো আর করতে ভাল লাগবে না। এই যে আমাদের কবি ছাত্র মোহাম্মদ আবরার, তুমি হলে ফুল আমি হলাম কলি, মনের কথা হবু বকে কিভাবে বলি। কবি যুক্ত হয়ে গেছে। কবি এতক্ষণ কোথায় ছিল? আচ্ছা, এটার উত্তর কিন্তু অনেকে করতেছে, এই যে সুধা, তারপর খাদিজা, মোনালিসা, বুলবুল আহমেদ সরকার, হাসিব আমলা, শান্তির বার্তা, অনেকেই, খায়রুন নাহার, অনেকে যারা 20 জন উত্তর দিয়েছেন, আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। কারণ এই 20 জনই কি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়ে আসতেছে। দেখছেন, এটা কিন্তু 46 বিসিএস এর একটা কোশ্চেন। তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল কোশ্চেন করে নাই। এই যে বিশ্ব শরণার্থী দিবস কোত্থেকে আসছে, এটা হচ্ছে এই যে UNHCR, এটা থেকে কিন্তু চলে আসছে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়েছে। তো আমরা যারা একটু ডিপলি পড়াশোনা করছি, একটু সিরিয়াসলি পড়াশোনা করছি, আমাদের কিন্তু পারার কথা। মানে আমরা যখন এটা, মানে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ওই সালটার সাথে যখন আমরা ডেটটা পড়ছি, আমরা যারা পড়ছি তারা কিন্তু এটা পেরেছি। তো এই যে UNHCR এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিস। হ্যাঁ, হাই কমিশনার ফর রেফিউজিস, এতটুকু আপনারা ভালোভাবে একটু পড়বেন, কারণ হচ্ছে যে পরীক্ষার মধ্যে এটা ফুল মিনিংটা অনেক সময় জানতে চায়। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল কখন? 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আসেন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে আমরা জানি UNHCR শান্তিতে নোবেল পেয়েছিল মোট কতবার? 2বার শান্তিতে নোবেল পেয়েছিল, মোট 2বার। এখন সেই 2বার কখন পেয়েছিল, দেখি সালটা আপনাদের কার কার জানা আছে? সামিয়া কি লেখছে? আচ্ছা, আরিফ খান কি লেখছে? সকাল থেকে ময়মনসিংহের আবহাওয়া খারাপ। আচ্ছা, আবহাওয়া খারাপ থাকলে তো ভালো, ওয়েদারটা কি সুন্দর থাকে, বৃষ্টি আর বৃষ্টি বাইরে, কোনো গরম থাকে না, বাতাস আর বাতাস, খুব ভাল লাগে। আপনাদের ভাল লাগে না বুঝছি, আপনারা হচ্ছে বেরসিক মানুষ, এই জন্য আপনাদের ভাল লাগে না। আর আমাদের মেয়েদের তো বৃষ্টি অনেক পছন্দ। তারপর হচ্ছে এই যে আকাশের মনটা যখন খারাপ থাকে, মানে দ্যাট মিনস হচ্ছে আকাশটা, স্কাইটা যখন ক্লাউডি থাকে, সেটাও খুব ভাল লাগে আমাদের। আচ্ছা, কেউ কি লেখেন নাই যে UNHCR শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে? আমার নেট কি স্লো হয়ে গেল নাকি? আচ্ছা, এনি খান কি লেখছে? বৃষ্টিতে ভিজে। আমরা মেয়েরা অনেক সময় বৃষ্টি আসলে ছাদের উপরে যাই, বৃষ্টিতে ভিজতে খুবই মানে ভাল লাগে। হ্যাঁ, আমি তো হচ্ছে যে ভিজি। তারান্নুম তারান্নুম লিখেছে 1950 সালে। না, 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই যে শান্তিতে নোবেল পাওয়ার যে ব্যাপারটা, সেটা হয়েছিল 1954 সালে এবং 1981 সালে। আমাদেরকে কিন্তু এই সালগুলো একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে আসে 1954 এবং 1981 সাল। এনি খান কারে লিখছে যে আপনি বেরসিক মানুষ। হ্যাঁ, যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না তারা বেরসিক মানুষ, যাদের মধ্যে কোনো রস নাই। খাদিজা আফরিন 2বার। অনেকে বুঝছেন আমাকে মেসেজ দেয় যে ম্যাডাম পড়তে পড়তে অনেক সময় বোরিং লাগে, হ্যাঁ, পড়তে আর ভাল লাগে না, তখন কি করব? পরে আমি
রিপ্লাই দেই যে আপনাদের যেগুলো ভালো লাগে সেগুলো মাঝে মধ্যে করবেন, তাহলে হচ্ছে যে এই যে পড়াশোনার যে একঘেয়েমি ব্যাপারটা সেটা কিন্তু চলে যায়, তখন আমাদের মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যায় এবং আমরা ফুললি আমাদের স্টাডির উপরে কনসেন্ট্রেশন দিতে পারি। সেই জন্য ভালো লাগার কাজগুলো কিন্তু মাঝে মধ্যে করতে হবে। মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আবার জ্বর কিন্তু লাগানো যাবে না, বৃষ্টিতে ভিজা জ্বর ঠান্ডা এগুলো কিন্তু লাগানো যাবে না, এগুলোর ব্যাপারে একটু কনসিয়াস থাকতে হবে। আমি তো হচ্ছে যে ভিজার সময় ভিজা বলি, পরে যা হবার হবে ফেস করবো, কিন্তু আগে আমার ভিজতে হবে। আচ্ছা, অনেকে লিখছে 1954 এবং 1981। আবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে সেটা জানতে চাইছে। ক 1972, খ 1973, গ 1974 এবং ঘ 1975। দেখেন, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনার এটার উত্তর দেন। অ্যানালাইসিস করে ধরেন আমরা এভাবে হচ্ছে যে পড়তে পারি যে এভাবে আসছে যে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে, তাহলে নেক্সট পরীক্ষার মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার জায়গায় অন্য কিছু লাগিয়ে দিলে আমাদের কিন্তু উত্তর করে আসতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে টেকনিক্যালি পড়তে হবে। যেমন এভাবে আসতে পারে যে বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে, তারপর কত সালে NAM এর সদস্যপদ লাভ করে। এইভাবে কিছু প্রধান প্রধান বা ইম্পর্টেন্ট যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো এবং বাংলাদেশ সম্পর্কিত যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু আমাদের একটু আয়ত্ত করে নিতে হবে। শেখ মিলন আহমেদ লিখেছেন, হ্যাঁ আমি এটা বলে দিয়েছি যে 1954 এবং 1981 সাল হবে। বুলবুল আহমেদ লিখেছেন, লিখেছেন তারান্নুম। বিশেষ সাধনা আমাদের সাথে যুক্ত হয়েছেন সোনিয়া। আমার পিয়ারি ছাত্রী সোনিয়া হক উত্তর দিয়েছে। তারপর হচ্ছে উম্মে হানি, জোয়ানা লিখেছে, তারপর সাবিনা, হাসিব, অনেকে উত্তর করেছেন। তো যারা 1972 লেখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা, তার হচ্ছে যে আরেকটা নাম কি ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। এটি মূলত দ্বিতীয় ভার্সাই একটা সন্ধি হয়েছিল বা চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি। এই চুক্তির মাধ্যমে 1919 সালে কি হয়েছিল, এই ILO প্রতিষ্ঠা লাভ করেছিল। হ্যাঁ, তো ILO সম্পর্কে তো আমরা ইন ডিটেলস একটু মানে হচ্ছে যে ইনফরমেশন জেনে নিব, কারণ আমরা জানি যে এখন যে ভাষা যে ইনফরমেশন গুলো সেগুলো থেকে কিন্তু শুধু প্রশ্ন হয় না, একটু ডিপলি হয়, যার কারণে আমাদেরকে একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে এই যে অপশন গুলো অ্যানালাইসিস করবো, যেমন এই যে 1973 সালে মূলত বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার জায়গায় যদি NAM চলে আসে যে বাংলাদেশ কত সালে NAM এর সদস্যপদ লাভ করে, তাহলে উত্তরটা কি হবে, 1973 সালে হবে। তারপর যদি এভাবে আসে যে বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে, এটার উত্তরটা আপনারা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, OIC এর সদস্যপদ কত সালে লাভ করে। হাসিব আমলা লেখছে রোম ইতালিতে অবস্থিত। ভাই মানে কোন সংগঠনটি রোম ইতালিতে অবস্থিত সেটা একটু জানাবেন। আমরা জানি এই যে ফাও, হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল যে অর্গানাইজেশনটা, এটা কিন্তু ইতালির রোমে অবস্থিত। খায়রুন নাহার 1972 লিখছেন। হাসিব আমলা, সুধা লেখছে রোম ইতালি। হ্যাঁ, ফাওর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি। আর NAM 1973 লেগেছে সুধা। হ্যাঁ, বাংলাদেশ 1973 সালে NAM এর সদস্যপদ লাভ করে। আর আরেকটা কোশ্চেন আপনাদেরকে দিছিলাম যে OIC এর সদস্যপদ লাভ করে কত সালে, এই যে অনেকে উত্তর দিয়েছে, মোনালিসা দিয়েছে, জুবায়েদ হোসেন দিয়েছে, খাদিজা আফরিন, ইটস ওকে, চলে যান, সুধা আমার তো বাইরে যেতে খুব ভাল লাগে। তারপর হচ্ছে সিয়াম ফারহান, হাসিব আমলা, অনেকে উত্তর দিয়েছেন। OIC এর সদস্যপদ লাভ করে কখন, 1974 সালে লাভ করে। এবার চলুন আমরা এই যে OIC সম্পর্কে আমরা ইন ডিটেলস একটু জেনে নিব, তারপর হচ্ছে NAM সম্পর্কে জেনে নিব। হ্যাঁ, এগুলো থেকে আসে প্রশ্ন। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে। ক হচ্ছে 20 অক্টোবর 1945, খ হচ্ছে 26 অক্টোবর 1945, গ হচ্ছে 24 অক্টোবর 1945, ঘ হচ্ছে 30 অক্টোবর 1945। এখন এই যে আপনাদের কিন্তু সেই কমন কোশ্চেন চলে আসছে, হ্যাঁ, যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত কোশ্চেন।
অনেক পরীক্ষার মধ্যে এগুলো যখন আসে তখন এই যে দেখেন, এই যে অক্টোবর, হ্যাঁ অক্টোবরের জায়গায় মাঝে মধ্যে এখানে সেপ্টেম্বর থাকবে, ধরেন এই যে 24 অক্টোবর, তার উপরে থাকলো 24 সেপ্টেম্বর। সেজন্য আমাদেরকে কিন্তু ডেটটা সহকারে ভালোভাবে মুখস্থ করতে হবে। এই কিছু ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশন রয়েছে সেগুলো ডেট গুলো আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে সেটা বলি। তখন এই যে আমাদের শুরুতে একটা প্রশ্ন ছিল কি যেন, আন্তর্জাতিক শরণার্থী দিবস কোন তারিখে পালিত হয়। তো নেক্সট কোশ্চেনে যদি নেক্সট পরীক্ষা যদি এভাবে কোশ্চেন আসে যে জাতিসংঘ দিবস পালিত হয় কোন দিনটিতে বা কোন তারিখে, তো আমাদের যদি এই ডেটটা ভালোভাবে জানা থাকে মানে উত্তর কিন্তু আমরা সহজে করে আসতে পারবো। অনেকে যে উত্তর করে ফেলছে 1945 সালের 24 অক্টোবর উত্তর করেছেন সামিয়া, বুলবুল, রাদিয়া, দিয়া, এনি খান, সোনিয়া, অনেকে। হ্যাঁ, যারা 24 অক্টোবর লিখেছেন 1945 আপনাদের উত্তর হয়েছে। দেখেন এই যে সেপ্টেম্বর এবং অক্টোবর নিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, এই জন্য আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর এই জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে? 24 অক্টোবর পালিত হয়। আর এই কোশ্চেন গুলো শুধুমাত্র আপনাদের পরীক্ষার মধ্যে আসবে না, এগুলো ভাইভাতেও জিজ্ঞেস করে। আপনি ব্যাংকের ভাইভা দিতে যাবেন তখন হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ইকোনমিক্যাল বা অর্থনৈতিক সংগঠন গুলো রয়েছে সেই সংগঠন থেকে প্রশ্ন করে, সাপোজ ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রশ্ন করে, তারা আইএমএফ থেকে প্রশ্ন করে, তখন জানতে চায় যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান তার পদবি কি, তারপর হচ্ছে আইএমএফ এর যে প্রধান তার পদবি কে বা বর্তমানে কে আছে। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু করে থাকে। আমাদেরকে মানে ভালোভাবে বুঝতে হবে যে এই টপিকটা আমরা যে পড়বো আমাদের এই টপিকটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে। তো ওইভাবে কিন্তু আমাদেরকে প্রায়োরিটি দিয়ে ভালোভাবে পড়তে হবে। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। তারপরে আরেকটা কোশ্চেন এভাবে আসতে পারে যে জাতিসংঘের যে পতাকা রয়েছে সেই পতাকার কয়টি রং রয়েছে, সেটাও কিন্তু অনেক সময় জানতে চেতে পারে। এবার নেক্সটে চলে যাই। দেখেন এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘের বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে সেটা জানতে চাইছে। অপশন কত হচ্ছে 5টি, তারপর ইংরেজি, ফ্রান্স, রুশ, চীনা, স্প্যানিশ, হচ্ছে 6টি, ইংরেজি, চীনা, ফ্রান্স, রুশ, স্প্যানিশ, আরবি, তারপর হচ্ছে 3টি, ইংরেজি, ফ্রান্স, জার্মান ও রুশ, এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে 4টি, ইংরেজি, ফ্রান্স, জার্মান ও রুশ। এটা উত্তরটা কি হবে? আর এই জাতিসংঘের অফিসিয়াল যে ভাষাগুলো রয়েছে সেগুলো মনে রাখার আমি একটা টেকনিকও শেয়ার করেছিলাম রিলস এর আকারে, আমাদের কেরিয়ার ম্যাপের পেজে কিন্তু আপনারা চোখ বোলালে পাবেন। আচ্ছা, অনেকে কিন্তু এই যে নীল সাদা লিখেছে, ওকে, যারা লিখেছেন আপনাদের হয়েছে। হাসিব আমলা 6টি লিখেছে। হ্যাঁ, যারা খ লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। জাতিসংঘের বর্তমানে হচ্ছে 6টি ভাষা রয়েছে, কি কি? ইংরেজি, চীনা, ফ্রান্স, রুশ, স্প্যানিশ ও আরবি। এখন আসেন এই 6টি ভাষা সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু জাতিসংঘের কিন্তু কার্যকরী ভাষাও রয়েছে। কার্যকরী ভাষা কতটি এবং কি কি কারো জানা আছে? সিয়াম ফারহান, এই নামটা মনে হচ্ছে যে আমার প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। আজকে আবার পেলাম ভাই, আপনাকে ধন্যবাদ আবার জয়েন হওয়ার জন্য। সুধা উত্তর দিয়েছেন অনেকেই। ফিরোজ, সুলাইমান, সোনিয়া হক লিখেছে কার্যকরী ভাষা 2টি। সেই 2টি ভাষার নাম কি কি কারো কি জানা আছে? জানা না থাকলে তো মে হো না, হ্যাঁ শাহরুখ খানের সেই ডায়লগ মে হো না। হ্যাঁ আমি বলে দিব, একটু ওয়েট করি। সিয়াম ফারহান 2টা লেগেছে, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। হ্যাঁ আমি মানে শুরুতে মানে বলে দিতে পারি, কিন্তু না আমি কেন বলি না, কারণ আপনাদের এই যে মেমোরিটাকে একটু প্রেসারাইজ করেন, এটা খুবই জরুরি। হ্যাঁ আমাদের মনে করার যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই জরুরি। আর এগুলো হচ্ছে যে আপনাদের পরীক্ষার জন্য কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ এখান থেকে আপনাদের এই যে
এমসিকিউ পরীক্ষা যে পার্টিসিপেট করার ব্যাপারটা, এখান থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতেছেন এবং ইউজড হয়ে যাচ্ছেন, এবং পরীক্ষার মধ্যে যখন বসবেন তখন আপনাদের এই যে মিস্টেক করার যে ব্যাপারটা সেটা কিন্তু কমে একদম 0% চলে আসবে। আচ্ছা, অনেকে লিখেছেন, এই যে সোলামাইন লিখেছেন, সুধা, সামিয়া, সোনিয়া হক লিখেছেন, অনেকে লিখেছেন ফ্রান্স এবং ইংরেজি। ফ্রান্স যদি না থাকে ফরাসি একই, হ্যাঁ, ইংরেজি ও ফরাসি। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। 46 বিসিএস এর মধ্যে এই জাতিসংঘ থেকে মেবি 4টা না 5টা কোশ্চেন আসছে, তো কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র বিসিএস না, ব্যাংকেও জাতিসংঘ থেকে প্রশ্ন হয়, এবং আদার্স যে জব এক্সাম গুলো আছে সেগুলোতে কিন্তু ঘুরে ফিরে এই জাতিসংঘ থেকে প্রশ্ন দেয়। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে ভেটু কি। ক হচ্ছে ল্যাটিন শব্দ আমি মানি না, খ হচ্ছে ইংরেজি শব্দ আমার সমর্থন আছে, গ হচ্ছে গ্রিক শব্দ আমি নিরপেক্ষ, এবং ঘ হচ্ছে ফ্রেঞ্চ শব্দ আমি ভেটু দিলাম। দেখি কারা কারা পারে, কাদের জানা আছে বা কারা ভুলে গেছেন। আবার কিন্তু উত্তর করেছে ক, মোনালিসা। আবার তো লেখছে আমি মানি না। শারমিন, এই যে ভেটু হচ্ছে একটা প্রতিবাদের ভাষা, হ্যাঁ, আমাদের যদি মন মতো যদি কিছু না হয়, এই যে আমরা মানে ডিরেক্টলি না বলে একটু হচ্ছে যে অগোচরে এইভাবে বলতে পারে যে আমি এটাকে ভেটো দিলাম, হ্যাঁ, অনেকে বুঝবে না, যারা হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা ছাড়া আদারওয়াইজ অন্যরা কেউ বুঝবে না। বিশেষ সাধনা লিখছে আমি মানি না। ওকে, যারা লিখছেন আমি মানি না হইছে, হ্যাঁ, ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ আমি মানি না, যদি ইংলিশে আসে আমি মানি না পরিবর্তে আই ফরবিড, একই কথা, হ্যাঁ, আই ফরবিড বা আমি মানি না। তো এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত। আমাদের এই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। অনেক সময় এই টাইপের প্রশ্ন আমরা ভালোভাবে না পড়ার কারণে উত্তর ভুল করে আসি। ক হচ্ছে 5, খ হচ্ছে 10, গ হচ্ছে 15 এবং ঘ হচ্ছে 7। সামিয়া লেগছে ল্যাটিন শব্দ আমি মানি না, কিন্তু আমার মানা না মানা কারো যায় আসে না, কারণ একটা জব নেই বলে কথা। আরিফ খান লেগছে নেট অনেক জ্বালাইতেছে ম্যাম। হ্যাঁ, আপনাদেরকে কত কিছু যে জ্বালাবে, হ্যাঁ, মানে সফল হওয়ার পূর্বে অনেক কিছুই হচ্ছে যে আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু সব বাধা ডিঙিয়ে অতিক্রম করে কিন্তু যে সফলতাটা আমাদেরকে কিন্তু আনতে হবে, হ্যাঁ, আমাদেরকে জয় লাভ করতে হবে। তো সামনে যত কিছু আসুক না কেন, ঝড় তুফান সবকিছু অতিক্রম করে আমাদেরকে সামনে এগোতে হবে। হুম, এটাই হচ্ছে রিয়েলিটি। যারা হচ্ছে যে মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যান যে আমার দ্বারা হবে না, হ্যাঁ, আপনি হচ্ছে যে একবার না পারিলে দেখো শতবার, বারবার উঠে দাঁড়াবেন। লাইফে ডিপ্রেশন বলে কোনো কথা নাই, বারবার উঠে দাঁড়াবেন। একটা পরীক্ষা ফেল করছেন, ভাইভাতে যায় সেটা আপনি পড়ে গেছেন, নো ম্যাটার, আপনি সামনের পরীক্ষার জন্য আবার দ্বিগুণ মানে উদ্যমে প্রিপারেশন নেন। যে ভাইভাতে যে পড়ছি, মানে লাস্ট স্টেজ পর্যন্ত তো আমি যাইতে পারি, সেটা আমার মধ্যে কনফিডেন্স আছে। তো লাস্ট স্টেজে একবার দুবার পড়বো, 3বারের মাথায় যায় আমি কিন্তু অবশ্যই সফলতা লাভ করব। আর সেই জন্য কিন্তু কেয়ার ম্যাপ আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে চলেছে, কারণ আমাদের এখানে অনেকগুলো আকর্ষণীয় কোর্স চালু রয়েছে। তারপর হচ্ছে যে কেয়ার ম্যাপ আপনাদেরকে অনেক কিছু হচ্ছে প্রোভাইড করবে, এক সেট হ্যান্ডবুক প্রোভাইড করবে। তারপর আপনাদের যদি চাকরি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে পেমেন্টের টাকাটা আবার ব্যাক করে দিবে। তো এত অপরচুনিটি আর কোথাও পাবেন না। অনেকে এটার উত্তর দিয়েছেন, তো যারা 15 উত্তর দিয়েছেন আপনাদের উত্তর হয়েছে, কারণ এখানে দেখেন মোট সদস্য জানতে চাইছে, মোট সদস্য হচ্ছে 15, আর 15-র মধ্যে আমরা জানি স্থায়ী সদস্য হচ্ছে 5টি, স্থায়ী হচ্ছে 5টি, আর অস্থায়ী সদস্য হচ্ছে কতটি, 10টি। কোথায় লিখবো, এখানে লিখি। আমি প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল ভেটু থেকে আরেকটা প্রশ্ন দিতাম, সেটা হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মানে মোট কতটি সদস্য এই যে ভেটু প্রয়োগের যে ক্ষমতাটা সেটা প্রদান করতে পারে, সেটা কি কারো জানা আছে?
আজকে শুরু থেকেই আমার ক্লাসটা নিতে ভালো লাগতেছে না, কারণ আমাদের এখানে বোর্ডটাতে প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে যে এই বোর্ডের মধ্যে হচ্ছে ইউজ টু ছিলাম। যাক, এখন আমাদের এই যে বোর্ড ঠিক হয়ে গেছে ফাইনালি, এখন সবকিছু ঠিকঠাক হবে। হুম। শুধু এখন তো বোর্ডে আমাকে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না। আপনাদের কমেন্টস গুলো ঝুম আকারে আসতেছিল না, যার কারণে হচ্ছে ভাল লাগতেছিল না শুরু থেকে, সত্যি কথা। তারপর জোর করে করে হচ্ছে যে আপনাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছিলাম আমি। আমি সচরাচর মানে যেটাতে অভ্যস্ত, হঠাৎ করে এটা যদি একটু ব্যতিক্রম হয় তখন হচ্ছে যে আমার ভাল লাগে না ওই ব্যাপারটা। সোনিয়া হকেরও নেট এমন করে কেন? সুধা লেখছে 5টি। ওকে, সাজের মায়া স্থায়ী সদস্যের যে কোনো এক দেশ না। আপু একটু ভুল করে ফেলছেন। আমরা জানি নিরাপত্তা পরিষদের রয়েছে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র। এর মধ্যে এই যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে রাশিয়া এবং সর্বশেষ হচ্ছে চীন। এই 5টি যে স্থায়ী সদস্য রাষ্ট্র, এই তাদের 5 জনের কি রয়েছে এই ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। তাদের মধ্যে যদি যে কোনো একজন কোনো একটা ব্যাপারে দ্বিমত পোষণ করে, ধরেন রাশিয়া একটা মত দিল এবং যুক্তরাষ্ট্র আর একটা মত দিল, তখন হচ্ছে যে ওই ব্যাপারটা কিন্তু মীমাংসা হয় না। হ্যাঁ, কারণ ভেটো প্রয়োগ করলে তখন ওইটা ঝুলে থাকে, ওটা মীমাংসা হয় না। তো যে কোনো একটা বিষয়ে হচ্ছে যে ফাইনাল একটা ডিসিশন নিতে হলে 5টা সদস্য রাষ্ট্রের কিন্তু একই মতামত থাকতে হবে, আদারওয়াইজ ওটা কিন্তু ফলপ্রসূ হয় না। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক বা অধিবাসী ছিলেন সেটা জানতে চাইছে। ক হচ্ছে ঘানা, খ হচ্ছে ব্রিটেন, গ হচ্ছে নরওয়ে এবং ঘ হচ্ছে দক্ষিণ কোরিয়া। অনেকে কিন্তু 5 লিখেছে। সেই আমার বোর্ডে এখন কমেন্টস আসছে, আমার তখন খুব ভালো লাগতেছে। ভাই আর একটু জুম করে দেন, আমার স্টুডেন্টের কমেন্টস করতেছে, আমি বোর্ডে পড়বো না। আচ্ছা, এই যে সোনিয়া হক কি লিখেছে 10টি। হ্যাঁ, অস্থায়ী হচ্ছে 10টি। এটার উত্তর যে অনেকে কিন্তু দিয়েছে। সোনিয়া হক লিখেছে এশিয়ান কান্ট্রি চায়না। সাজের মায়া লিখছে নরওয়ে লিখেছে অনেকে, নরওয়ে। শান্তির বার্তা লিখেছেন, হাসিব মামলা অনেকে লিখেছেন। তারপরে এমএক্স উজ্জ্বল মন্ডল, এই ভাই কি আগে কোনো আমার ক্লাসে জয়েন হয়েছিলেন নাকি আজকে ফার্স্টবারের মতো জয়েন হয়েছেন জানাবেন। সুধা, সামিয়া, অনেকে। আচ্ছা, যারা নরওয়ে লিখছেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আর জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন সেটা যদি জানেন আমাকে কমেন্টস করে জানিয়ে দেন, আর আমি এখানে লিখে দিচ্ছি ট্রিগ ভেলি। জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিগ বেলি এবং তিনি হচ্ছে নরওয়ে যে দেশটি রয়েছে ওই দেশের নাগরিক। আর জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে আমরা সবাই জানি, তারপর একটু ওয়েট করি আপনাদের জন্য। ট্রিগ বেলি একজন লিখেছেন, অনেকে দীর্ঘইকার দিয়ে লিখেছেন। যারা দীর্ঘইকার দিয়ে লিখছেন আপনাদের উদ্দেশ্যে বলবো ট্রিগ বেলি হচ্ছে রস্বইকার দিয়ে হবে। ওকে, আপনারা লিখেছে আমার কবি ছাত্র। তারপর আরেকজন কবি ছাত্রী ছিল আমার, একদিন ক্লাসে যুক্ত হয়েছিল, কিন্তু এরপর আর দেখি না। শারমিন ইতি লিখেছে ট্রিকবেল। হ্যাঁ, যারা লিখছেন আপনাদের হয়েছে। আর বর্তমান মহাসচিব হচ্ছে আন্তোনিও গুতেরেস। আমি আর লিখলাম না বোর্ডে। আর এই আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক ছিল লিখে ফেলছে আমার এই যে কবি ছাত্র লিখছে, আবরার লিখেছে, সিয়াম ফারান লিখেছে, অ্যান্টনি গুতেরেস লিখেছেন। ওকে, উনি হচ্ছে পর্তুগালের নাগরিক। ওকে, আর এখান থেকে এই টাইপের আরেকটা কোশ্চেন দিই আপনাদেরকে যে আফ্রিকা থেকে প্রথম নির্বাচিত জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? আফ্রিকা থেকে প্রথম নির্বাচিত জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
সোলামান কি লেখছে, ট্রি কুট পরে বুড়াই কফি আনেন বাণী কি মন। আচ্ছা, কোন একটা টেকনিক শেয়ার করছে আপনাদেরকে, যেমনি সুলাইমান আবরার লিখেছেন, কফি আনান লিখেছেন। আবার কেউ এখন কফি লেখা আবার কফি খাইতে আপনাদের আবার যেন মন না চায়। হ্যাঁ, সিএম ফারহান কি লিখেছেন, বুটরুস গালি গালি লিখছেন। তারপর হচ্ছে পর্তুগালের রাজধানী কি, ফিরোজ শাহ জানতে চেয়েছে লিসবন। কোফি আনান অনেকে, আপনারা ওই যে একজন লেখছে কোফি আনান, তারপর থেকে হচ্ছে যে বাকিরা কপি করতেছে, মানে কপি করতেছে আর পেস্ট মারতেছে। হ্যাঁ, আমি বুঝে গেছি। সোনিয়া হক লেখছে কফি আনেন লেখছে। যারা কফি আনেন লেখছেন, যে কফি আনেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি উত্তর কিন্তু কফি আনেন না। আপনাদেরকে, যাদের কফি খাইতে মন চাইতেছে, আমি বাকিদেরকে বলে দিব কফি আনেন না, কারণ তারা কফি খাওয়ার যোগ্য না, পারে নাই। এই কোশ্চেনের উত্তর পারে নাই। উত্তরটা কি হবে? বুটরুস ঘালি হবে। বুটরুস ঘালি। আবার গালি মনে করেন না কেউ, হ্যাঁ, এটার আবার গালি মনে করেন না, বকা মনে করেন না। ওনার নাম হচ্ছে ঘালি, বুটরুস ঘালি। এখন আপনাদের কাছে আরেকটা কোশ্চেন নেই, কফি আনেন না, কফি আনেন না। এটা এখন আপনাদের কাছে আরেকটা কোশ্চেন, এই যে বুটরুস গালি, হ্যাঁ, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? আমরা জানি যে তিনি হচ্ছে আফ্রিকা থেকে প্রথম হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন। এখন আসেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? কারণ আফ্রিকার মধ্যে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, আমরা জানি। সোনিয়া হক লেগেছে কোফি আনান ঘানা। এখন আপনাদের একটা টেকনিক হয়ে গেছে, হ্যাঁ, এখন ঘানারে হচ্ছে যে আপনারা অর্ডার দিতে পারেন যে ঘানা, আপনি যে কফি নিয়ে আসেন বা কফি আনেন, তাহলে এইভাবে কিন্তু ইজিলি আপনারা মনে রাখতে পারেন। সুধা লেখছে বুটরুস গালি, মিশর লেখছেন, এম এক্স উজ্জ্বল মন্ডল লেখছেন, সাজের মায়া লেখছে গালি। গালি থেকে মনে রাখতে পারেন। তো এই যে বুটরুস গালি, তিনি কিন্তু মিশরের নাগরিক ছিলেন। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। যারা হচ্ছে যে ধরেন বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন জবের জন্য, আমি জানি অনেকের কিন্তু ঘুম আসে। তো সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, হচ্ছে এই যে কফির মিনি প্যাকেট থাকে না, সবকিছু কম্বাইন করা, চিনি, দুধ, তারপর কফি মিক্স করে যে কম্বাইন প্যাকেট গুলো থাকে, এগুলোর এক লরি কিনে আপনারা হচ্ছে যে টেবিলে রেখে দিবেন, সাইডে রেখে দিবেন। আর হচ্ছে যে যখন ধরেন আপনার ঘুম আসতেছে, তখন 1 কাপ নিবেন, গরম পানি নিবেন, ইনস্ট্যান্ট কফিটা মিক্স করে খাবেন, দেখবেন যে ঘুম একদম কইজে গেছে। আর হচ্ছে যে একটু মাইন্ড একটু রিফ্রেশ হবে, বা একটু হচ্ছে যে এই যে বাইরে থেকে একটু আপনারা হাঁটাহাঁটি করে আসতে পারেন, যাদের বাসায় ছাদ থাকবে একটু ছাদে যাবেন, একটু হেঁটে আসবেন, তাহলে ঘুমটা যখন চলে যাবে তখন আপনারা আবার ফুললি কনসেন্ট্রেশন দিতে পারবেন পড়াশোনায়। সামিয়া কি লিখছে, আরে কি যে বানান লিখতে গেলে মাথা ঘুরে। আচ্ছা, অনেকে এটা উত্তর দিচ্ছে, সিয়াম, আবরার, সোনিয়া আমার পিয়ারি ছাত্রী, সোনিয়া হচ্ছে আমার পিয়ারি ছাত্রী। আবার বাকিরা মন খারাপ করেন না, সবাই হচ্ছে যে আমার পিয়ারের আদরের স্নেহের ছাত্রী এবং ছাত্র। সিনথিয়া স্বপ্না 1977 লিখছেন। এটা তো আমি পড়িনি না, অথচ আপনারা উত্তর করে বলছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? প্রশ্নটার মধ্যে জানতে চেয়েছে। খ হচ্ছে 1977, খ হচ্ছে 1981, গ হচ্ছে 1978, ঘ হচ্ছে 1979। দেখি কারা কারা উত্তর দিয়েছিল। সামিয়া, তারপর বুলবুল আহমেদ, সিয়াম ফারহান, অনেকেই অনেকে উত্তর দিয়েছে 1977 লেগেছে। আচ্ছা, যারা 1977 লিখছেন, আপনাদের উত্তরটা কিন্তু অ্যাকসেপ্টেবল হয়ে গেছে, আপনাদের উত্তরটা আমি রিসিভ করছি এবং আপনাদের উত্তর সঠিক হয়েছে। আর এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা, এই সংগঠনটা হচ্ছে লন্ডন ভিত্তিক একটি সংগঠন, যেটা কিনা লন্ডনে গড়ে তোলা হয়েছিল। হ্যাঁ, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, কারো কি জানা আছে? আর এটি কোন ধরনের সংগঠন, প্রায় পরীক্ষার মধ্যে এটা জানতে চায় যে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে সংগঠনটি, এটি কোন ধরনের সংগঠন। তা আমাদেরকে কিন্তু একটু হচ্ছে যে ডিপলি এই সংগঠনগুলো পড়ে ফেলতে হবে। হাসিব আমলা কি সুন্দর টিপ দিছে, যে বেশি বেশি করে চায়নাদের নাম চর্চা করবেন। হ্যাঁ, চায়নাদের মানুষগুলো দেখলে হয়ে যাবে ভাই, কিছু উদ্ভট ফেস, তাদের তাদের ফেস গুলোই দেখলেই হবে। খায়রুন নাহার কত দিয়েছেন?
রিক্তা আক্তার অনেকক্ষণ পরে জয়েন হয়েছেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েলকাম। সিয়াম ফারহান উত্তর করেছেন। হিউম্যান রাইটস, হ্যাঁ, মানবাধিকার সংগঠন। এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটি মানবাধিকার সংগঠন। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল কখন? এই যে সুধাও কিন্তু মানবাধিকার লিখছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি হচ্ছে লন্ডন ভিত্তিক সংগঠন। আবার অনেকে দেখা গেছে যে পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, তখন উত্তর কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু করে আসে, তখন কিন্তু আপনাদের নির্ঘাত কিন্তু ভুল হয়ে যাবে। চলুন এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল সেটা জানতে চাইছে। ক হচ্ছে 51টি, খ হচ্ছে 50টি, ক হচ্ছে 48টি, খ হচ্ছে 60টি। এই যে দুটা অপশন, এই দুটা অপশন নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা এই প্রশ্নটা দেখে চোখ বন্ধ করে এটা ফালাই দিব এবং এটাও ফেলে দিব। ফেলে দিয়ে আমাদের হাতে থাকতো দুটা অপশন, এই দুটার মধ্যে যে কোনো একটা উত্তর। এখন দেখি আপনাদের কাদের এটা জানা আছে। জামির খান কি লিখছেন? ভাই আমি বুঝি নাই, এটা চাইনিজ ভাষা, মেবি চাইনিজ ভাষা, যার কারণে আমি বুঝি নাই। আপনার কি লিখছে? 51 লিখছে উজ্জ্বল মন্ডল, বিশেষ সাধনা, কবির বাবু লিখছে অনেকেই, রিক্তা আক্তার, সামিয়া। ওকে, যারা 51টি লিখেছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমরা জানি এই যে সান ফ্রান্সিসকো একটি সম্মেলনের নাম আমরা সবাই শুনেছি। হ্যাঁ, এই সান ফ্রান্সিসকো সম্মেলন মানে এটা হয়েছিল কখন? 1945 সালে হয়েছিল। এই এই সম্মেলনে প্রথমে কয়টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল জাতিসংঘ সনদে? প্রথমে হচ্ছে 50টি দেশ স্বাক্ষর করেছিল। হ্যাঁ, তারপর হচ্ছে 15 অক্টোবর 1945 সালে, 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ড পোল্যান্ড স্বাক্ষর করেছিল। কততম দেশ হিসেবে? 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল। এই জন্য টোটাল কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? টোটাল 51টি দেশ নিয়ে যাত্রা শুরু করেছে। তো প্রায় পরীক্ষার মধ্যে জানতে চায় যে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র বলে বিবেচিত হয় নিচের কোন দেশটি? তাহলে উত্তরটা কি হবে? সুধা পোল্যান্ড লিখেছে, সোনিয়া হক পোল্যান্ড লিখেছে, সামিয়া কি লিখছে? ব্রেটন উডস সম্মেলন। না রে আপু, সামিয়া, ব্রেটন উডস সম্মেলন এটা তো হচ্ছে যে, আমি কিন্তু সামিয়ার উদ্দেশ্যে বলবো, আমি এই যে বিআইবিএম এর যখন প্রশ্নগুলো মানে আপনাদেরকে সলভ করাইতাম, এই ব্রেটন উডস কনফারেন্স নিয়ে অনেক কথাবার্তা বলছি। এই ব্রেটন উডস কনফারেন্স কখন আসবে কোথায়? যখন দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক, আদারওয়াইজ আইএমএফ, এগুলো যখন মানে অর্থনৈতিক সংগঠনগুলো যখন চোখে পড়বে, তখন কিন্তু ধরে নেবেন যে এটা হচ্ছে ব্রেটন উডস কনফারেন্স থেকে হয়েছিল। আর জাতিসংঘ নিয়ে যতগুলো হচ্ছে যে এই যে সম্মেলন আছে, সেগুলো কিন্তু এই যে ব্রেটন উডস না, সেগুলো হচ্ছে সান ফ্রান্সিসকো, ইয়াল্টা, আটলান্টিক। আমাদের এই সম্মেলনগুলো কিন্তু আমরা যখন মানে অন্যান্য প্রশ্ন সলভ করতে যাই তখন কিন্তু চোখে পড়ে। হ্যাঁ, এইগুলো কিন্তু পারার কথা। আপু এত কিছু কিভাবে মনে রাখেন? জামির খানের উদ্দেশ্যে বলবো, ভাই এত কিছু কিন্তু পড়তে হয় না। অনেক কোচিং সেন্টার বা অনেক প্রতিষ্ঠান আপনাদেরকে কিন্তু ভয় দেখাবে যেন ওদের প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন। হ্যাঁ, যে এত এত কঠিন, হ্যাঁ বিসিএস এ মানে কই থেকে প্রশ্ন করে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে, তাহলে তোদেরকে বলবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে ভয় দেখায় যেন তাদের প্রতিষ্ঠানে ভর্তি হন। যে কোনো চাকরি পরীক্ষায় ইজিলি চাকরিটা হোল্ড করার জন্য কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, সেটা আমি মানি, কিন্তু পরিশ্রমটা করতে হবে কৌশল অবলম্বন করে। আপনার বুঝতে হবে যে কি পড়তে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ দ্যাট মানে কি বাদ দিতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে জব প্রিপারেশন যে বড় একটা সিলেবাস আপনাদের কাছে মনে হয় না, সেটা কিন্তু মনে আর হবে না। তো সেই জন্য কিন্তু আমাদের ক্যারিয়ার ম্যাপের যারা টিচার আছেন তারা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আপনাদের কি পড়তে হবে, আপনাদের জন্য কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। এবং আমাদের জিকে হ্যান্ড গুলো যদি কালেক্ট করেন
এই হ্যান্ডবুকে কিন্তু টপিকস এর নামগুলো সুন্দরভাবে আছে, সুন্দরভাবে ওখানে ইনফরমেশন গুলো সন্নিবেশিত আছে, এবং ওগুলো পড়ে যদি আপনার মনে সন্তুষ্টি না আসে সেক্ষেত্রে কিন্তু আমি আদার একটা ইনফরমেশন দিচ্ছি, আপনার গুগল থেকে সার্চ করে করে পড়েন। খুবই হচ্ছে যেটা কি বলবো, খুবই হেল্পফুল হবে এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড হবে। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। আর জাতিসংঘ সনদ কার্যকর করা হয়েছিল 1945 সালের 24 অক্টোবর, সেটা আমরা কিছুক্ষণ আগে সলভ করছি। দেখেন, এটা থেকে জানতে চাইছে যে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে, সেটা জানতে চাইছে। ক হচ্ছে রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার, খ হচ্ছে জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার, গ হচ্ছে জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ, এবং ঘ হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট এবং উইনস্টন চার্চিল। আমাদের ভিউজ কমতে কমতে 36 এ চলে আসছে। হ্যাঁ, আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আপনারা ভালো করে জানেন ব্যাপারটা। সিয়াম ফারহান কিন্তু ডি উত্তর দিয়েছেন। সাজের মায়া, তারপর হচ্ছে অনেক উত্তর দিয়েছে রুবেল। আচ্ছা, এই যে এমডি মোহাম্মদ কলি রুবেল ভাই, আপনি এতক্ষণে জয়েন হয়েছেন কেন? হ্যাঁ, শুরুতে আপনাকে পাই নাই, আই এম সো আপসেট। দীপু ভাই, আপনার এতক্ষণে জয়েন, দীপু ভাইও কিন্তু এখন জয়েন হয়েছে। তারপর হচ্ছে ইশরাত জাহান সাবিনা উত্তর দিয়েছেন, ফিরোজ শাহ, রনি মজুমদার। আচ্ছা, যারা ঘ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আর ব্রিটেনের আবার কিন্তু প্রেসিডেন্ট মনে করেন না, ব্রিটেন হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল ছিল। হুম। আর এই আটলান্টিক সনদ কখন স্বাক্ষরিত হয়েছিল কারো কি জানা আছে? কখন স্বাক্ষরিত হয়েছিল? আপনাদের পারার কথা না, তারপর যদি পারেন তো তো ভালো কথা। স্বাক্ষরিত হয়েছিল কখন? 1941 সালে স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিই এখান থেকে, যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি কোনটি ছিল? যে প্রতিষ্ঠার প্রথম চুক্তি এখানে লিখি। আচ্ছা, এমডি মাহমুদ কলি রুবেল লিখেছেন, আপনার ক্লাসের অপেক্ষায় থাকে কিন্তু রুটিন জানি না। আজকে হুট করে হচ্ছে যে ক্লাসের শিডিউল হয়ে গেছে, আর আমাদের পেজে হচ্ছে যে জানিয়ে দেওয়া হয় আজকে হয়তোবা মিস্টেক হয়ে গেছে, কোনো হয়তোবা আপডেট দেয় নাই বা কোনো পোস্ট দেয় নাই। রনি মজুমদার লিখেছে 1941 সালে লিখেছেন। সোনিয়া লেগেছে পিয়ারি ছাত্রী 1941। ওকে, যারা 1941 লিখেছে তাদের তো হয়েছে। আর আর হচ্ছে চারটা কোশ্চেন দিছিলাম, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি কোনটি ছিল। আর হচ্ছে যে আপনারা একটু চোখ কান একটু খোলা রাখেন, উত্তর কিন্তু আমাদের প্রশ্নে এবং অপশনেই আছে। রনি মজুমদার লন্ডন ঘোষণা লেখছে। এই যে আটলান্টিক সনদে কিন্তু প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ছিল। আর এই আটলান্টিক সনদে রয়েছে 8টি চুক্তি রয়েছে বা 8টি দফা রয়েছে। এবার চলুন আমরা নেক্সটে চলে যাই। দেখেন, এটা থেকে জানতে চাইছে যে উইপু এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ক হচ্ছে জেনেভা, খ হচ্ছে রোম, খ হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঘ হচ্ছে নিউ ইয়র্ক। আর এই যে উইপু, উইপুর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটার ফুল মিনিং হচ্ছে এটা, বা বিশ্ব মেধা সত্তা সংস্থা। এর সদর দপ্তর কোথায় সেটা জানতে চেয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভাই একটু কমেন্টস গুলো নিচে করেন তো। না, আমার একটা কমেন্টস উপরে চলে গেছে, একটু নিচে করতে বলছিলাম।
অনেকে কিন্তু এটার উত্তর করছেন, এই যে হাসিব উত্তর করেছেন, উজ্জ্বল, সুলাইমান, লাবণ্য এতক্ষণে যুক্ত হয়েছেন। এত যারা হচ্ছে যে আপনারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং হচ্ছে যে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সুধাম, সোনিয়া, মুক্তা, যারা ভালো লেগেছে, লাবণ্য লিখেছেন। তো যারা হচ্ছে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা লেখছেন, আপনাদের উত্তর হয়েছে। মানে হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। পরীক্ষার মধ্যে যেভাবে আসুক না কেন আপনাদের যেন ভুল না হয়। মানে কমন কোশ্চেনের উত্তর কোনোভাবেই ভুল করা যাবে না। হ্যাঁ, ভুল করছেন মানে ধরা খাইছেন, এটা আপনার মানতেই হবে। মানে আপনার ধরেন সাপোজ একটা পরীক্ষায় 100 জন অ্যাটেন্ড করছেন, তো যে প্রশ্নগুলো খুবই কমন, রাস্তার কানাবেটেও পারে, ওই প্রশ্ন যদি আপনি ভুল করে আসেন, আপনার ওখানে প্রত্যাশা করেই হচ্ছে যে বোকামি, যা আমার ওই পরীক্ষায় আসবে, ওইটা মানে প্রত্যাশাটা করেই হবে বোকামি। কমন কোশ্চেন সবার পারতে হবে, ইটস ম্যান্ডেটরি বা ফরজ। আমাদের নামাজ পড়া যেমন ফরজ, কমন কোশ্চেনের উত্তর জানাটাও আমাদের ফরজ হয়ে দাঁড়ায়। সামিয়া কি লেখছে? আচ্ছা, অনেকে এটার ফুল মিনিং লিখে দিয়েছে। তো আমি শুরুতে কিন্তু আপনাদেরকে একটা টেকনিক দিয়েছিলাম। প্রথম কোশ্চেনটা যেটা ছিল, কি যেন সংগঠন ছিল, ওটার সদর দপ্তর ছিল কোথায়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। তো আপনাদেরকে একটা টেকনিক দিয়েছিলাম যে ভিয়েনায় আর কোন কোন সংগঠনগুলো রয়েছে। তো ওইভাবে যদি পড়েন, তো আমরা এই অপশনগুলো অ্যানালাইসিস করে, এই যে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত আর এমন কোন কোন সংগঠনগুলো রয়েছে, সেগুলো আমরা একসাথে একটা নোট করে ফেলবো বা ডায়েরিতে লিখে রাখবো। পরীক্ষার আগে কিন্তু যেন একটু চোখ বোলানো যায়, কারণ এগুলো থেকে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। যেমন হচ্ছে এই যে সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে, আঙ্কাট রয়েছে, তারপর আর কি কি রয়েছে আমাদের একটু পড়তে হবে। তারপর হচ্ছে ITU রয়েছে, তারপর রয়েছে KWMO রয়েছে। এই WMO কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এমডি জসিমউদ্দিন লিখেছেন। জসিমউদ্দিন ভাইকেও কি থ্যাংক ইউ জানাচ্ছি জয়েন হওয়ার জন্য। এবার চলুন, এই যে ITU দেখে বোঝানো হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আর ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট। এগুলো সবগুলো সদর দপ্তর কোথায়? জেনেভায়। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। লাবণ্য লেখছে ফুড। হ্যাঁ, ইতালির রোমে আবার কোন কোন সংগঠনগুলোর সদর দপ্তর রয়েছে আমাদের সেগুলো কিন্তু একসাথে পড়ে ফেলতে হবে, যে ইতালির রোমে এই সংগঠনগুলোর সদর দপ্তর রয়েছে। তাহলে আমাদের পরীক্ষার মধ্যে ভুল হওয়ার যে প্রবাবিলিটি, এটা কিন্তু 0% চলে আসবে। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে প্রথাগত ভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেটা জানতে চাইছে। এটা একটা বিসিএস এর কোশ্চেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার, ঘ হচ্ছে অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার, ঘ হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার এবং ঘ হচ্ছে আগস্ট মাসের শেষ মঙ্গলবার। প্রায় পরীক্ষার মধ্যে বিসিএস এ যখন প্রশ্নটা আসছিল, এই অপশনগুলোতে ভুল ছিল। তো যেগুলোতে ভুল থাকবে, আবার ভোট চলে গেছে কেন? আচ্ছা, যখন এই অপশনগুলোতে ভুল থাকবে তখন কিন্তু সবার যে দশা হবে আপনারও কিন্তু সেম দশাই হবে। তো সেই জন্য কিন্তু যেটা একদম কাছাকাছি উত্তর হবে সেটা আমাদেরকে কিন্তু উত্তর করে আসতে হবে। শেষের কবিতা, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, অনুকূল ঘোষ কি প্রথমে কিন্তু জয়েন হয়েছিল, এরপরে কিন্তু আমি কমেন্ট দেখতে পাই নাই ভাই, তেমন কিন্তু আপনার কমেন্ট দেখতে পাই নাই। সেতু পারভিন লেখছেন, সুধা রুবেল লেখছেন। তো যারা তৃতীয় মঙ্গলবার লেখছেন, এখানে অপশনে কিন্তু তৃতীয় মঙ্গলবার নাই, এটার উত্তর কিন্তু কই হবে। আমি কিন্তু এই যে বিসিএস এর কোশ্চেনটাতে ভুল আসছিল, আমি সেটা কিন্তু কারেকশন করে নিয়ে আসছি। তো একজন লেখছে যে তৃতীয় মঙ্গলবার, উনি ভাবছে যে ওই অপশন গুলোতে যে ভুল ছিল এখানে যে ভুল আছে, যে একটা বাড়ায় বলি যে তৃতীয় মঙ্গলবার উত্তর হবে। এটা হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার হবে। হ্যাঁ, সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার। এবার চলুন আমরা নেক্সট চলে যাচ্ছি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘের নিরাপত্তা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে 1 বছর, খ হচ্ছে 2 বছর, গ হচ্ছে 4 বছর এবং ঘ হচ্ছে 5 বছর। এটার উত্তরটা কি হবে? সিয়াম ফারহান কি লিখছেন? ওইটা কি বাতিল করে দেয়? ওটা তাদের ব্যাপার। হ্যাঁ, ওইটা মানে কাউন্ট করবেন না, ওইটা ছাড়া বাকিগুলো কাউন্ট করবেন। ওইটা আপনার যে অবস্থা হবে অন্যদের কিন্তু একই অবস্থা হবে। ওটা এমন আছে যে তারা সবারটাই হচ্ছে যে কি কারেক্ট বলে তাদেরকে নাম্বার দিয়ে দেয়, আর নয়তো এমন আছে যে এটা বাদে তারা হচ্ছে অন্য প্রশ্নগুলো শুধু নাম্বারিং করে। হ্যাঁ, এটা তাদের ব্যাপার, তারা কি করে। সুলাইমান অনেক উত্তর দিয়েছেন, আমার কবি ছাত্র মোহাম্মদ আবরার, তারপর হচ্ছে কবির বাবু, সামিয়া, মুক্তা, খায়রুন, জুবায়েদ 2 ইয়ার্স লিখেছেন। হ্যাঁ, তারপর এই যে নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য পদ মূলত যারা 2 বছর লিখেছেন, আপনাদের উত্তর কিন্তু হয়েছে। অস্থায়ী সদস্য মনে আছে এই যে 10টি যে ছিল, এই 10টি সদস্য রাষ্ট্রের ডিউরেশন কত? 2 বছর। এই 10টি সদস্য রাষ্ট্র মূলত 2 বছরের জন্য নির্বাচিত হয়। 2 বছর পরে তাকে কিক মেরে ফেলে দেওয়া হয়। কিক মেরে। এখন পরীক্ষার মধ্যে ধরেন ওই স্থায়ী চলে আসছে, নেক্সট যদি স্থায়ী চলে আসে তাহলে কি হবে? যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য নির্বাচিত হয়, তাহলে উত্তরটা কি হবে? তাদেরকে তো হচ্ছে স্থায়ী যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে আরো অনেক আগে কিক মেরে ফেলে দেওয়া হয়। ওই স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তো মানে কিছুক্ষণ সময় দেওয়া হয়, মানে 2 বছরের জন্য তারা পায়, ব্যাপক সময় পায়। কিন্তু যারা স্থায়ী সদস্য রাষ্ট্র তারা এত সময় পায় না। দেখি আপনারা জানেন কিনা। লাবণ্য কি লিখছে? শেষের কবিতা, আপনারা যারা হচ্ছে যে কোন একটা উত্তর নিয়ে কনফিউশন তৈরি হবে, বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন যে বিভিন্ন ভাবে উত্তর দেওয়া থাকবে। তো আমরা জানি যে বাজারে সর্বাধিক প্রচলিত এবং যারা বিসিএস ক্যাডার হয়েছে, ব্যাংকার হয়েছে, তারাও কিন্তু জিকের জন্য আমাদের এই যে ক্যারিয়ার ম্যাপের জিকে হ্যান্ডবুকটাও ফলো করছে অনেকে। আবার এই যে বেসিক ভিউ রয়েছে, এই বেসিক ভিউটা অনেকে ফলো করে। আপনি দেখবেন নাইম স্যার বইতেও কিন্তু এই দ্বিতীয় মঙ্গলবার দেয়া আছে। আদারওয়াইজ আপনারা একটু নেটে গুগল করে করে সার্চ করবেন, তাহলে আপনাদের মনের যত কনফিউশন সব কি হবে, ঝেড়ে চলে যাবে। সামিয়া লেখছে ঘুম পাচ্ছে। আরে বেচারি, বেচারি রে কেউ একটু কফি দাও, ওই যে গালিরে অর্ডার করো কফি আনতে। সাজের মায়া স্থায়ী লেখছে হাসি বাংলা। বেসিক ভিউতে দেয়া আছে দ্বিতীয় মঙ্গলবার, আপনারা চাইলে দেখতে পারেন। সুধা 1 মাস লেগেছে, সোনিয়া হক লেগেছে স্থায়ী সারা জীবন মনে হয়। টনির টনির বা কি লেগেছেন যাই না। আপুর হাসিটা মাশাআল্লাহ। আপনাদের সাথে ক্লাসে আসলে মানে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি, তো তখন হচ্ছে যে হাসি চলে আসে অটোমেটিক্যালি। আমি যদি কন্ট্রোল করতে চাইও আমি পারবো না। ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল মাই লাভ। আপনারা হচ্ছে যে যাদের ভাল লাগবে না কাইন্ডলি একটু হচ্ছে টলারেট করবেন। আমাদের জীবনে অনেক কিছু থাকে না যে আমাদের পছন্দ হয় না, তারপর হচ্ছে আমাদেরকে টলারেট করতে হয়। হ্যাঁ, ওইভাবে একটু টলারেট করে ফেলবেন, কারণ আমি কন্ট্রোল করতে পারবো না। অনুকূল ঘোষ লেখছেন ওয়েদার টিমন। হ্যাঁ, এই জন্য তো বলছি যে গাড়ির অর্ডার দাও, কফি নিয়ে আসবে। সুধা 1 মাস, যারা 1 মাস লেখছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। তাহলে স্থায়ী সদস্য পদ 1 মাসের জন্য কি হয়, নিযুক্ত হয়। স্থায়ী সদস্য মানে কি, যে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, তাদের এই যে সদস্য পদের ডিউরেশনটা থাকে 1 মাস। এবার আমরা নেক্সটে চলে যাই। দেখেন এটাতে কি জানতে চাইছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এইচডিজি বা জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? ক হচ্ছে 13টি, 17টি, 21টি, ঘ হচ্ছে 16টি। তখন কিন্তু এটা ছিল না প্রশ্নে। এসডিজি নিয়ে আমরা কিন্তু সলভ করছি, কিন্তু এই প্রশ্নটা ছিল না। খুবই একটা সিলি কোশ্চেন, প্রায় পরীক্ষার মধ্যে এটা আসে। অনেকে ভাবতে পারে যে এত ইজি কোশ্চেন একটা পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ আসে, আপনাদের উদ্দেশ্যে বলবো আসে, এবং নেক্সট যে আসবে না এমন কোনো কিছু না, নেক্সটও আসতে পারে। হাসি ভাবলাম, হাসি ভাবলাম আপনি এত কঠোর কেন ভাই? লেখছে যে চোখের পাতায় অল্প করে মরিচের গুঁড়া লাগিয়ে দেন। সামিয়া
সামনে এখন আসিফ আমলারে দিব করে ওয়াশ, আমি জানি হোয়াইট ওয়াশ দিবে এখন আসিফ আমলা, আপনি প্রিপেয়ার থাকেন, সামনে এখন আপনার হোয়াইট ওয়াশ দিবে। মাজিদ হাসান খলেকছে আবরার 17, অনেকে এটা তো পারবে, সবাই রাজা কানাপেটও পারবে। তো যারা 17 দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। জাতিসংঘের লক্ষ্য হচ্ছে 17টি। এখন আসেন, জাতিসংঘের সহযোগী লক্ষ্য কতটি? সহযোগী আমি তো কি যেন বলে সামিয়ার কমেন্টস এর জন্য ওয়েট করতেছি, তার কেমনে ধুলাইটা দে আমি দেখবো। এসডিজি সহযোগী লক্ষ্য কতটি? সামিয়ার কমেন্টস আসে নাই না। হাসি বন্ধু আমাদের সাথে এতক্ষণে জয়েন হয়েছেন, কেমন আছি? এই তো ভালো আছি। আপু আপনি কেমন আছেন? প্রিভিয়াস ক্লাসে বলছিলেন আপনি অসুস্থ। অনুকূল ঘোষ তো লেখছে, লাবণ্য লেখছে এত বৃষ্টি কই পান ভাই, চট্টগ্রামে রোদে পড়ে যাচ্ছে। বৃষ্টি এখন সব জায়গায় হচ্ছে, অলমোস্ট আমাদের ঢাকায়ও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা খুবই সুন্দর। হাসি বাংলা লেখছেন, পরে চিনি দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার এখন এই যে এই কথাটা এখন সামিয়া ইয়ে করবে কিনা, রিসিভ করবে কিনা, আই ডু নট নো ইট। দেখা যাক সামিয়া কি লেখে। হাসি মধ্য 169, লাবণ্য, রুবেল, ইতি, বিশেষ সাধনা, রিক্তা, উজ্জ্বল মন্ডল অনেক 169 লেখছেন। তো যারা 169 লেখছেন আপনাদের সকলের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আজকে অনেকে মানে হচ্ছে যে আমার ক্লাসে যুক্ত হয় না, পরে দেখলে কিন্তু আফসোস করবে, কারণ আমাদের পেজে আজকে হয়তো ভুলবশত কোনো আপডেট দেয়নি। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা পরে আফসোস করে আমাকে, তারা জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনার সাথে আবার কবে ক্লাস। তারা অনেকে যুক্ত হয় নাই। সেতু পারভিন লেখছে 31টি না আপু, 169টি যারা লেখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। রিক্তা আক্তার লেখছে চোখি আম, যে প্রথমে মরিচ তারপরে চিনি। রাহাত রাজ লেগেছে আপু আপনার হাসি দেখতে আসি। কেন ভাই, আপনার চাকরি পাইতে মন যায় না? তাহলে হচ্ছে যে আসার প্রয়োজন নেই, শুধু যদি হাসি দেখতে আসেন তাহলে প্রয়োজন নেই। আমি মূলত অনেক কথাবার্তা বলে থাকি, সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলে থাকি। আই হোপ দ্যাট এই কথাগুলো আপনাদের কাজে আসবে। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আর কি। দেখেন, এটাতে কি জানতে চাইছে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? ক হচ্ছে 15 সেপ্টেম্বর, খ হচ্ছে 15 অক্টোবর, গ হচ্ছে 15 নভেম্বর এবং ঘ হচ্ছে 15 ডিসেম্বর। সুধা লাগছে অনেকে আজকে হচ্ছে যে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, হাসি মতো লাগছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আই উইল ট্রাই। আবরা কি লেখছে আম ভর্তার কথায় সবার জিভে পানি চলে আসবে। আচ্ছা, রনি মজুমদার সামিয়া কি চলে গেল নাকি? লাবণ্য লেখছে 15 অক্টোবর লিখেছে। আপনার কত যারা 15 অক্টোবর লেখছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15 অক্টোবর পালিত হয়। এখন আসুন, এই যে আন্তর্জাতিক ওজন দিবস পালিত হয় কত তারিখে, দেখি কাদের মনে আছে। আন্তর্জাতিক ওজন দিবস অনেকে বলতেছে নেট সমস্যা, আমি বুঝতে পারতেছি, কারণ ওয়েদারটা তো ভালো না, বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে যে আপনাদের নেট সমস্যা হতে পারে। মুক্তা আক্তার খ লিখেছেন। আচ্ছা, এটার উত্তর তো অনেকে দিয়েছেন। এখন আরেকটা আমি জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আন্তর্জাতিক ওজন দিবস কবে পালিত হয়? দেখি, এই যে উত্তরটা কিন্তু হচ্ছে যে এগুলোর আশেপাশে আছে, এই অপশন গুলোর আশেপাশে আছে। আচ্ছা, মানে অক্টোবর কিন্তু উত্তরটা হবে না, এটার উত্তর হবে 15 সেপ্টেম্বর হবে। সরি, এটা হচ্ছে 15 অক্টোবর যারা উত্তর দিয়েছেন আপনারা অনেকে অক্টোবর লিখছেন, যার কারণে আমি অক্টোবর বলে ফেলছি। এটার উত্তর হবে 15 সেপ্টেম্বর হবে। গণতন্ত্র দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর। এখন বলেন ওজন দিবস পালিত হয় কত তারিখ?
এই উত্তরটার কাছাকাছি আছে। দীপকি লেখছে ম্যাম অপশন দেন। অপশনে যে এগুলো কাছাকাছি আরেকটা আছে এই যে 16 সেপ্টেম্বর, আপনাদের পারার কথা, আমি ভাবছিলাম যে আপনারা পারবেন। উত্তরটা হবে কি 16 সেপ্টেম্বর হবে। এটা হচ্ছে 15 সেপ্টেম্বর আর ওজন দিবস হচ্ছে 16 সেপ্টেম্বর। আবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি জানতে চাইছে যে নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF, হচ্ছে আঞ্চলিক শ্রম সংস্থা, হচ্ছে খাদ্য কৃষি সংস্থা, এন্ড লাস্ট অফ অল হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। উত্তরটা কি হবে? লাবণ্য কিন্তু ঠিকই লিখছে, 16 সেপ্টেম্বর লেগেছে। জসিমউদ্দিন ক লিখেছেন? কুয়াশার অন্তরালে কি লিখেছেন? ক্লাস কি শেষ না কি যেন একটা লিখছে। আজকে টোটাল 25টা কোশ্চেন নিয়ে আসছি, দেখি আর কতক্ষণ সলভ করানো যায়। আবরার লিখেছে, এটার উত্তর ক দিয়েছে। আচ্ছা, কুয়াশা অন্তরে লিখছে ক্লাস কি শেষ নাকি একটু ভাগে পাবো। একটু ভাগে পাবেন আপু। যারা ARF লেখছেন আপনাদের সহজে পারার কথা, কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি আলোচনা করছিলাম যে জাতিসংঘের অঙ্গ সংস্থা ছিল 6টি, আর সহযোগী সংস্থার কথা বলি না, সহযোগী সংস্থা হচ্ছে 17টি। আর এই 17টি সহযোগী সংস্থার মধ্যে এই যে দেখেন ILO, এটা কিন্তু জাতিসংঘের একটি সহযোগী সংস্থা, তারপর FAO, তারপর হচ্ছে এই যে ইফাদ। হ্যাঁ, আর এই ইফাদের কিন্তু এই সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ইতালি। সেম ওয়েতে ফাও সদর দপ্তর কোথায়? রোম, ইতালি। এবং এই যে ILO এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। আমরা একটু অপশন গুলো অ্যানালাইসিস করে পড়ে ফেলবো। এবার আসুন আমরা নেক্সটে যাই। দেখেন এটাতে কি জানতে চাইছে যে জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে, সেটা জানতে চাইছে। ক হচ্ছে WTO, খ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঘ হচ্ছে আংটাড এবং ঘ হচ্ছে মিগা। এটার উত্তরটা কি হবে? হাসির মতো কারে জিজ্ঞেস করে যে কি সমস্যা, নেট রিপ্লাই দিবে যে আমার এই সমস্যা। দেখি এটার উত্তর কারা কারা দিয়েছেন। বুলবুল আহমেদ লেখছেন ঘ লিখেছেন। তারপর সিএম ফারহান ওয়ার্ল্ড ব্যাংক লিখেছেন, WB লিখেছেন। আচ্ছা, অনেকে কিন্তু এটা ভুল উত্তর দিচ্ছেন। তো যারা ওয়ার্ল্ড ব্যাংক লেখছেন তাদের উত্তরও হয় নাই, যারা মেগা লেখছেন তাদের উত্তরও হয় নাই। এটা মূলত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে আংটাড প্রকাশ করে। আর আংটাডের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে জেনেভা। তখন কিন্তু এটার ফুল মিনিংটা আমি বলছিলাম, ইউনাইটেড নেশনস কনভেনশন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট। আর মানে এই আংটাডে কি করে? বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। ওকে, আর আংটাডের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। আর ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রে অবস্থিত। WTO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। আর মিগা কি? মিগা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি অঙ্গ সংগঠন। আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক 5টি অঙ্গ সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছিল, সেটা আমরা জানি, আমার প্রিভিয়াস বহুত ক্লাস আমি এগুলো বলছিলাম। এবার চলুন আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এটাতে কি জানতে চাইছে যে নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নেই, সেটা জানতে চাইছে। ক হচ্ছে আফগানিস্তান, খ হচ্ছে মালদ্বীপ, গ হচ্ছে ভুটান, ঘ হচ্ছে মিয়ানমার। এটার উত্তরটা কি হবে? আর এই যে সার্কের সদস্য রাষ্ট্র নয়, ইদানিং কালে যে পরীক্ষাগুলো হচ্ছে না, এই পরীক্ষাগুলোর মধ্যে এইভাবে এই যে সার্ক ছাড়াও আরো যে সংগঠনগুলো রয়েছে, যেমন ধরেন G7, হ্যাঁ, এইভাবে অপশন গুলোর মধ্যে দেয়া থাকে যে নিচের কোনটি G7 এর সদস্য নয়, নিচের কোনটি সার্কের সদস্য নয়, নিচের কোনটি বিমস্টেকের সদস্য নয়। ভাইরে ভাই, এগুলো দেয়া থাকে। এগুলোর জন্য আমাদেরকে একটু টেকনিক অবলম্বন করে পড়তে হবে, হ্যাঁ, যদি এই প্রশ্নগুলো আমরা পারতে চাই। এখন এই যে সার্কের সদস্য রাষ্ট্র কিন্তু মনে রাখা খুবই সহজ। কেমনে সহজ? আমরা জানি সার্ক গঠিত হয়েছে যে দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে বা রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে সার্ক গঠিত হয়েছে। এখন এই যে একটা টেকনিক আছে যে BNP is MEA, এই টেকনিকের মাধ্যমে এই যে
দক্ষিণ এশীয় দেশসমূহ আমরা মনে রাখতে পারবো। আর এগুলো মনে রাখলে আমরা সার্কের সদস্য রাষ্ট্রগুলো পারবো। বিএনপি ইজ MBA। হ্যাঁ দেখেন, এই যে বিএনপি কি বাংলাদেশ, নেপাল, তারপর পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপর মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। তো এভাবে মনে রাখতে পারবো। তো এখন ইজিলি কিন্তু এটার উত্তর আমরা করতে পারবো যে কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নাই। উত্তর কি হবে? মিয়ানমার হবে। ফুরকান রাজ হার্ট রাখার আর জায়গা নাই, বুঝছেন? কারণ অলরেডি মোনালিসা অনেকগুলো হার্ট পাঠাইছে, অরেঞ্জ কালার, তারপর পার্পল কালার, রেড কালার, অনেক কালারের হার্ট। মোনালিসার গুলা কোথায় রাখবো ওটাই আমি চিন্তা করে পাচ্ছি না ভাই, আপনার হার্ট রাখার জায়গা নাই আমার। লাবণ্য কি লেখছে? 16ই সেপ্টেম্বর ওজন দিবস। হোসেন মুস্তাকিম লিখেছেন মিয়ানমার। অনেকে এটার উত্তর কিন্তু পাচ্ছে। সাজের মায়ও মিয়ানমার লিখেছেন, হাসি মধু লিখেছে। সোনিয়া হক আমার পিয়ারের ছাত্রী লিখেছে, ডি লিখেছে। ওকে, যারা ডি লিখছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। আর এবার চলুন আমরা নেক্সট, আচ্ছা সার্ক নিয়ে কিছু প্রশ্ন দিয়ে। আমরা জানি সার্ক প্রতিষ্ঠিত হয়েছে কখন? 1985 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। আর সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপাল। আবার কেউ কাঠমান্ডু মনে করেন না, হ্যাঁ কাঠমান্ডু নেপাল সদর দপ্তর। আর সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? আমাদের দেশে, মানে দ্যাট মিনস ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। আর সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন দেখি পারেন কিনা আপনারা? সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সুধাকে লেগেছে ওয়াটারমেলন, মিয়ানমারের গুপ্তচর বাহিনীর নাম। বা সুতাও দেখি এখন অনেক কিছু আপনাদেরকে শেয়ার করে। জ্ঞান সবার মাঝে কি করতে হয়? বিলিয়ে দিতে হয়। আমরা মানে যারা যেটাই জানি না কেন আমরা বিলিয়ে দিব, তাহলে কি হবে? আমাদের এই প্লাস পয়েন্ট আমাদের মনে থাকবে, মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা লাবণ্য কি দিয়েছে? লাবণ্য ওয়াটারমেলন, তারপর বাবা এত এত ফ্রুটস, এগুলো রাখার অনেক জায়গা আছে আমার। লাবণ্যের সবগুলো গিফট আমি নিয়ে যাবো আজকে বাসায়। হ্যাঁ, সবার বিকেলের নাস্তা নিয়ে প্লিজ। লাবণ্যের এই যে গিফট গুলো আমি নিয়ে যাব। লাবণ্য বুঝে গেছে যে আমি খুবই এখন হাঙ্গরি, ক্ষুধার্ত। আপনাদের সাথে এত বক বক করছি, আমার পেটের ভাত সব ডাইজেস্ট হয়ে গেছে সব। রাদিয়া দিয়া লেখছে আবুল হাসান, সুধা ঢাকা লেখছেন, হোসেন মুস্তাকিম গুলাম সারোয়ার লেখছে। আচ্ছা হোসেন মুস্তাকিম এই ভাইটা একটু অ্যাডভান্সড। আমি মানে বলতেছি কেন অ্যাডভান্স বলছি। আমি জিজ্ঞেস করছিলাম যে সার্কের প্রথম মহাসচিব কে ছিল? আবুল আহসান। যারা উত্তর করেছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। আর হোসেন মুস্তাকিম উত্তর দিয়েছেন বর্তমান যে মহাসচিব তার নাম কি, সেটার উত্তর দিয়েছেন গোলাম সারোয়ার। এখন বলেন গোলাম সারোয়ার কোন দেশের নাগরিক? উনি কি বাংলাদেশের নাকি যে ভারতের? ভাই বাবুরের মধ্যে এগুলো জিজ্ঞেস করায়, বুঝছেন? এই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে এই যে প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আমরা জানি তিনি কোন দেশের বংশোদ্ভূত বা কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাকি ভারতের, ওটাও কিন্তু ভাইবাতে প্রশ্ন করেছে। সুধা সোনিয়া হোক কি লেখছে? সোনিয়া হোক কারে বকা দিয়েছে মিঠা তালে? আমি তো ভাবছি বকাটা সামিয়া দিবে। ও আচ্ছা বুঝতে পারছি, মনে রাখার টেকনিক বলছে আপনাদেরকে। হ্যাঁ আপনারা আবার যারা ছেলে আছেন আপনারা খারাপ ভাববেন না, হ্যাঁ। কারণ সোনিয়া তো যে জাস্ট আপনাদেরকে একটু টেকনিক দিচ্ছিল, বাকিরা বাজে মনে করবেন না। আচ্ছা আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা করতেছে, আমি আর হাসতে পারবো না। আচ্ছা অনেকে বাংলাদেশ লেখছেন, যারা বাংলাদেশ লেখছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। সোনিয়া আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে, সোনিয়ার টেকনিকটা পড়ে আমার পেটের ব্যথা যে শুরু হয়েছে আর শেষ হয় না। এবার চলেন আমরা নেক্সটে চলে যাই।
দেখেন এটাতে কি জানতে চাইছে যে সিরটাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? ক হচ্ছে ব্যাংকক, খ হচ্ছে চামিলি হাউস ঢাকা, গ হচ্ছে পুত্রজায়া এবং ঘ হচ্ছে কাঠমান্ডু। এটার উত্তরটা কি হবে? আমাদের আর টোটাল 4টা কোশ্চেন আছে। আমরা অলমোস্ট কি শেষের দিকে চলে গেছি। রনি মজুমদার লেখছে বর্তমান, হ্যাঁ। আর এই বর্তমান মহাসচিবকে গোলামের পুত। আবু সাইদ দিব এটা উত্তর দিয়েছেন সাইফা জান্নাত তুবো উত্তর দিয়েছেন। তারপর আবরার উত্তর দিয়েছেন, অনেকে উত্তর দিয়েছেন। তো যারা খ উত্তর দিয়েছেন আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। সিডাবের সদর দপ্তর কোথায়? চামিলি হাউস ঢাকায় অবস্থিত। এখন এই যে আপনাদেরকে আরেকটা টেকনিক দেই, ধরেন ঢাকায় আর কোন কোন সংগঠনের সদর দপ্তর অবস্থিত আমাদেরকে একসাথে একটু পড়ে ফেলতে হবে, তাহলে আমাদের ভুলটা খুব কম হবে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, আর এই সিডাবের পূর্ণরূপ কি কারো কি জানা আছে? সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক। মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন সংস্থাই হচ্ছে কি সিরডাপ। কি সংস্থা? পল্লী উন্নয়ন সংস্থা। সে হচ্ছে পল্লীর উন্নয়নের জন্য কাজ করে থাকে। আর এই সিরডাপ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কারো কি জানা আছে? রিক্তা আক্তার তো হচ্ছে টু মাচ স্মার্ট। আবু সাইদ দীপু লিখেছে, বিমস্টেক লিখেছে, অনেকে কিন্তু একদম ধরে ফেলছে। হ্যাঁ, আপনারা কিন্তু এইভাবে পড়বেন, এইভাবে পড়তে হবে। কুয়াশা অন্তরাল লেখছে, এটা কি ভূমিমন্ত্রীর বাড়ি নাকি লেখছে? আচ্ছা, রনি মজুমদার কি লেখছে? সুধা কিন্তু এটা ফুল মিনিট লিখে দিয়েছে, আমিও বলে দিয়েছি। এটা হচ্ছে পল্লী উন্নয়ন সংস্থা, দক্ষিণ প্রশান্ত সাগরীয় অঞ্চলের। আর এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানতে চেয়েছিলাম। এটার উত্তর কি হবে? 1979 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আসুন আমরা নেক্সটে চলে যাই। দেখেন এটাতে কি জানতে চাইছে যে বিমস্টেক, এই যে চলে আসছে, বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অলরেডি কিন্তু অনেকে উত্তর দিয়েছেন, যারা উত্তর দেন নাই আবার দিয়ে ফেলেন। খ হচ্ছে নয়াদিল্লি, খ হচ্ছে ব্যাংকক, ঘ হচ্ছে ঢাকা, ঘ হচ্ছে কাঠমান্ডু। আর এই বিমস্টেকের ফুল মিনিং কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মানে এটা কি বঙ্গোপসাগরের কি হবে? অর্থনৈতিক একটি জোট হচ্ছে বিমস্টেক। আর এই বিমস্টেকের সদর দপ্তর অনেকে আপনারা জানেন ঢাকায়। হ্যাঁ, আর বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল কখন? 1997 সালের 6 জুন প্রতিষ্ঠিত হয়েছিল। 6 জুন কোথায় লিখবো? এখানে লিখি। 6 জুন 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার চলুন আমরা নেক্সটে চলে যাই। দেখেন এটাতে কি জানতে চাইছে যে G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি সেটা জানতে চাইছে। ক হচ্ছে চীন, খ হচ্ছে ভারত, গ হচ্ছে বার্মা এবং ঘ হচ্ছে জাপান। এটার উত্তরটা কি হবে? আচ্ছা, অনেকে যে ঢাকা বাংলাদেশ দিয়ে বন্যা করছেন, তো আপনাদের সবার কিন্তু হয়েছে। মনজুরুল বিসিএস আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার প্রিভিয়াস ক্লাসে ছিল। রণবীর মাইত্র রুদ্র, আচ্ছা আপনার নামটা রুদ্রই সুন্দর। সাজের মায়া জাপান, রিক্তা আক্তার, অনেক কিন্তু জাপান দিয়ে বর্ণনা করতেছেন। লাবণ্য, রনি মজুমদার, যারা জাপান লেখছেন আপনাদের উত্তর কিন্তু হয়েছে। G7 মূলত গ্রুপ অফ 7। হ্যাঁ, 7টি উন্নত দেশের একটি জোট হচ্ছে G7। আর এই G7 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখি আপনারা কারা কারা পারেন। হ্যাঁ, G7 এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? রিক্তা আক্তার, ওকে, ইটস ওকে। আমাদের আর একটা কোশ্চেন বাকি আছে, এটা হচ্ছে 24 এবং আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে 25। হিমালয় বর্মন এতক্ষণে যুক্ত হয়েছেন ভাই, ডিলে গেছেন। তুবা, অনেকে জাপান লেখছেন।
ওকে, যারা আমি তো বলে দিয়েছি এটার উত্তর হচ্ছে জাপান। আর এই G7 এর হেডকোয়ার্টার্স কোথায় সেটা আমি জানতে চাইছিলাম। সিয়াম ফারান কি লেখছে নো হেডকোয়ার্টার্স, রনি মজুমদার লেগেছে G7 প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর নেই। হ্যাঁ, আপনারা তো খুবই স্মার্ট, টু মাচ, টু মাচ, মানে স্মার্ট। যারা নেই লেখছেন আপনাদের সবার উত্তর হয়েছে, আমি তো ভাবছি আপনারা ভুল করবেন। আর এই G7 এর যে সদস্য রাষ্ট্রগুলো, সেই সদস্য রাষ্ট্রগুলো আমাদের একটু ধোঁয়ায় পড়ে ফেলতে হবে, কারণ পরীক্ষার মধ্যে আসবে যে নিচের কোন দেশটি G7 এর সদস্য রাষ্ট্র নয়। এর মধ্যে কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর জাপান, জার্মানি, ফ্রান্স, কানাডা, 7টা বলছি কিনা জানি না। এই কয়টা দেশ কি G7 এর সদস্য রাষ্ট্র। এবার চলুন আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাই। এটাতে কি জানতে চাইছে যে নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে সেটা জানতে চেয়েছে। ক হচ্ছে ওপেক, খ হচ্ছে ইউনাইটেড নেশনস, গ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ঘ হচ্ছে অ্যাপেক। এটার উত্তরটা কি হবে? সুধা লেখছে ব্রিক্সের। এই যে অতিরিক্ত যে ইনফরমেশন গুলো আপনারা একটু পড়ে নেবেন, কারণ এতে আপনারা বেনিফিটেড হবেন। কুয়াশার অন্তরালে অনেকেই লিখছেন। তারপর আবরার এ দিয়েছেন, রুদ্র এ লিখেছেন, সাজের মায়া অপেক লিখেছেন, মঞ্জুরুল লিখেছেন, অনেকে লিখেছেন। তো যারা অপেক লিখেছেন আপনাদের হয়েছে। অপেক মানে কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার কাজ কি? বিশ্ববাজারে যে অপরিশোধিত তেল রয়েছে সেই তেলের মূল্য নিয়ন্ত্রণ করে থাকে কে? এই অপেক নিয়ন্ত্রণ করে থাকে। আর হচ্ছে যে ওপেকের সদর দপ্তর কিন্তু আমি শুরুতে কিন্তু বলছিলাম, দেখি আপনাদের কাদের মনে আছে ওপেকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত বা কার্যালয় কোথায় অবস্থিত। আমরা জানি এই যে ওপেক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বাগদাদ, ইরাকে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? বাগদাদ, ইরাকে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এই যে রনি মজুমদার লিখে দিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, আর হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়েছিল বাগদাদ, ইরাকে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।